হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। টিভিতে নিউজ এলো, সাথীকে যারা ধর্ষণ করেছে তাদের কে বা কারা যেন ওদের 5 জনের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে, আর বর্তমানে হসপিটালের মর্গে তাদের লাশ রাখা হয়েছে। নিউজ দেখে সাথীর বাবার হাত থেকে টিভির রিমোট পড়ে যায় খুশিতে, কেননা 3 বছর পরে সাথীর খুনিদের বিচার হলো। কিভাবে কি হলো, কাহিনী কি, এখন আমরা এর পিছনের গল্পটাই জানবো। তার জন্য প্রথম থেকে শুরু করি গল্পটা। আকাশ, সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? হয়তো ওর কোনো বান্ধবীর বাসায় গেছে। সবার বাড়িতে কল করা শেষ, কারোর বাড়িতেই ও যায়নি। ওর কাছে তো মোবাইলও নেই। স্কুলে তো মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। ঠিক আছে কাকা, আমি বরং দেখে আসি ওর স্কুলে। আকাশ স্কুলের দিকে যেতে থাকে। ওখানে গিয়ে স্যার, ম্যাম আর দারোয়ানের সাথে কথা বলে জানতে পারে অনেক আগেই চলে গেছে, তবে একা। সেজন্য আশেপাশে ও জিজ্ঞেস করে কোনো তথ্য পায়নি। এখন আপনাদের আকাশের পরিচয় দিই। ছোটবেলায় আকাশের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটবেলা থেকেই চাচার কাছে বড় হয়, সাথে ওর চাচাতো বোন নিজের বোনের মতো করেই দেখে। আর বাকি কাহিনী আপনারা সামনেই জানতে পারবেন। সন্ধ্যার পরে বাসায় ফিরে কোথাও পেয়েছিস? না জেঠু, কেউ কোনো সন্ধান তো দিতে পারেনি। তাহলে সাথীকে এখন খুঁজবো কোথায়? চলেন আমরা থানায় যাই। হ্যাঁ চল। থানায় এসে সব কিছু বলে। তা শোনার পরে আচ্ছা, আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই তো? ওর তো কোনো ছেলে বন্ধুও নেই। আসলে আপনার মেয়ের বয়সী অনেক মেয়ে অল্প বয়সে তাদের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, পরে 3-4 দিন যাওয়ার পরে ঠিকই জানাজানি হয়। দেখুন, এরকম কিছুই নেই। আপনি প্লিজ সাথীকে খোঁজার ব্যবস্থা করুন। ঠিক আছে, দেখি কি করা যায়। চল আকাশ, দেখি অন্য কোথাও। থানায় মামলা করে চলে আসে ওখান থেকে। 2 দিন পরে টিভিতে নিউজ দেখতেই জানতে পারে কে বা কারা সাথীকে দর্শন করে রাস্তার ধারে ফেলে চলে যায়। পথচারীদের মধ্যে কেউ একজন হসপিটালে নিয়ে আসে। কিছু সময়ের ভিতরেই পুলিশ আর সাথীর বাবার সাথে আকাশও আসে। কি হয়েছে আমার মেয়ের? দেখুন, শান্ত হন। আপনার মেয়েকে টানা 2 দিন ধরে ধর্ষণ করা হয়েছে। কথাটা শুনে আকাশের জেঠু আরো জোরে কান্না করতে থাকে। ওনার মেয়ের সাথে কথা বলা যাবে কি? দেখুন, কথা বলা তো এখন যাবে না, কথা বলার মতো অবস্থাও নেই। তবে একটা সমস্যা আছে। কী রকম সমস্যা? ওর যে অবস্থা, বাঁচার আশঙ্কা একদম কম আছে। কথাটা শুনে আকাশের জেঠু আরো জোরে কান্না করতে থাকে। এইদিকে পুলিশও পুরো ব্যাপারটা তদন্ত করতে থাকে। যেখানে সাথীকে ফেলা হয় সেখানে একটা ক্যামেরা দেখতে পায়। ওই ক্যামেরার মাধ্যমে গাড়ির নাম্বারও দেখতে পাওয়া যায়। গাড়ি রেজিস্ট্রেশন করা আছে শহরের নামকরা একজন মন্ত্রীর নামে। পুরো ব্যাপারটা ফেসবুকে জানাজানি হয়ে যায়। সেজন্য ওসিকে মন্ত্রীর বাড়িতে ডেকে পাঠানো হয়। তোমাকে যে জন্য ডেকেছি, জি স্যার, বলুন। পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। অনেক কষ্ট হয়ে যাবে। কষ্ট কেন হবে? পুরো ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এবং এই কাজটা যে আপনার ছেলে আর ওর বন্ধুরা করেছে তাও জানাজানি হয়ে যায়। তুমি কেস ঘুরিয়ে দিবে? সেটা কিভাবে? আমার উকিলের সাথে কথা বলো। ওকে স্যার। 1 ঘন্টার কথা বলা শেষ হয়। তারপর মন্ত্রীর কাছে আসে। তাহলে স্যার, আপাতত উনি আপনার ছেলে আর ওর বন্ধুদের গ্রেপ্তার করে নিয়ে যাক। এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তাছাড়া জেলে ওদের কোনো অসুবিধা হবে না। বাকি যা কিছু করা লাগে তার সব ব্যবস্থা ওসি করে দিবে। এখানে 5 লাখ আছে, এটা নিয়ে নাও। ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে এতটুকু খুশি করার জন্য। দেখো, আমার ছেলে সামান্যটুকু কষ্ট যেন না হয়। আপনি চিন্তা করবেন না, ওর যা খেতে ইচ্ছা হয় ওকে আমি তাই এনে খাওয়াবো। আপনি শুধু মিডিয়ার দিকটা দেখবেন। ওইসব উকিলে দেখে নিবে। তাছাড়া মিডিয়া এই নিয়ে কথা বলবে না, তার ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, আমি চলি ওদের নিয়ে। কিছুক্ষণ পরে ওদের নিয়ে থানায় আনা হয়। জেলে রেখে দেওয়ার 1 ঘন্টা পরে আকাশ আর আকাশের জেঠু সাথে জেঠিও আসে। ওই তাহলে আমার মেয়েকে দর্শন করেছে? ওরা 5 জন ছিল, এবার কে কাজটা করেছে
তা পরে জানা যাবে। যে করে হোক ওদের শাস্তির ব্যবস্থা করেন। চিন্তা করবেন না, আইন নিজের গতিতে চলবে, এই নিয়ে চিন্তা করবেন না। আমরা এখন যাব আপনার মেয়ের কাছে, সাথীর কাছে কেন? ওর জবানবন্দির জন্য। কিন্তু ডক্টর তো বলল ও তেমন একটা কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা অন্যভাবে দেখছি। জি স্যার, তাড়াতাড়ি করুন তাহলে। ওরা চলে আসে বাসায় ওই দিকে। স্যার ক্ষুধা লেগেছে, কিছু খাবার তো দিন। কি খাবে বলো, আমি আনিয়ে নিচ্ছি। ঠিক আছে। ওই তোরা কি খাবি? বন্ধু, বিরিয়ানি আনিয়ে নে। আঙ্কেল, তাহলে আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেন। ঠিক আছে। উনি হাবিলদারকে দিয়ে বিরিয়ানি আনিয়ে নেয়। স্যার একটা কথা বলার ছিল। কি কথা বলো। ওরা ধর্ষণ করেছে আর আপনি ওদের বিরিয়ানি খাওয়াচ্ছেন। তো কি করব? তুই কি চাস ওদের উপোস রেখে? ওদের রিমান্ডে দিয়ে ওদের থেকে কথা তো বের করতে হবে। আগে কোর্ট থেকে অর্ডার দিক। স্যার আমি সবই বুঝি। যদি মুখ খুলিস তাহলে তোর চাকরি আমি খেয়ে নিব, কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে স্যার। ওদের খাবার এনে দেয়, ওরা খেয়ে বিন্দাস আরাম করতে থাকে। অন্যদিকে কিছু ফেসবুক ব্লগার এসে আকাশ আর ওর জেঠুর সাথে সাথীর ব্যাপারে কিছু তথ্য নিয়ে যায়। এতে মোটামুটি অনেকেই এই ব্যাপারে জানতে পারবে, সেজন্য ওরাও সবটা বলে দেয়। প্লিজ একটু দেখবেন বিষয়টা। আমার বোনের যারা ক্ষতি করেছে তাদের যেন ফাঁসি হয়। চিন্তা করবেন না, আমরা সব সময় ন্যায়ের পক্ষে আছি আর থাকবো। এত কিছু হয়ে গেল অথচ টিভিতে এই নিয়ে কোনো নিউজ হলো না। দেখুন, যেই কাজটা করেছে সে কে তা তো আপনাদের জানতেই হবে। আচ্ছা, আমরা আজও বিচার পাবো তো? দেখুন, আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম তা তুলে ধরবো, কিন্তু এরপর বাকিটা দেখি কোর্টে কি হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাদের। দুদিন পরে ওদের কোর্টে তোলা হয়। সেখানে আকাশ আর ওর জেঠু মিলে একজন উকিল ঠিক করে। জজ সাহেব, এরা 5 জন মিলে আমার মক্কেল শহীদ সাহেবের মেয়ে সাথীকে ধর্ষণ করে, ওকে নির্মমভাবে হত্যা করার মতো ফেলে যায়। কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে সাথী এখনো জীবিত আছে, কিন্তু ডক্টর বলেছে ও 1 সপ্তাহের বেশি বাঁচবে না। দেখুন, আপনি যা যা বলার স্পষ্ট করে বলুন। আমি চাই আপনি ওদের ফাঁসি দিন। বললেই তো ফাঁসি দেওয়া যায় না, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে মিস্টার রাশেদ। সব প্রমাণ তো আছেই। কি প্রমাণ আছে শুনি? ওরা যে গাড়িতে ছিল সেই গাড়ির নাম্বার এবং কি ওই গাড়িটা মন্ত্রী সাহেবের ছিল। মানলাম ওটা মন্ত্রীর গাড়ি ছিল, কিন্তু তার ছেলে বা ওর বন্ধুরা যে কাজটা করেছে তার কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? ওই প্রমাণ তো নেই, কেননা সাথী এখনো কথা বলার মতো অবস্থায় নেই, সেই জন্যই ওর জবানবন্দি নেওয়া ওর পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে আগে সাথী সুস্থ হোক, তারপর এই কেসের ব্যাপারে কথা বলা যাবে। ততদিন এই কেসের কাজ অফ থাকুক। আর এই বিষয়ে আপনার মতামত কি? ঠিক আছে, তবে আমি চাই ওদের 7 দিনের রিমান্ডে রাখা হোক, তাহলে সাথীও সুস্থ হওয়া অবধি যদি ওরা নিজেদের দোষ স্বীকার করে তাহলে তো ভালো, নয়তো বাকিটা সাথীর থেকে শুনতে হবে। ঠিক আছে, তাহলে এই আদালত পিন্টু সহ ওর বন্ধুদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করলো। কোর্টের কাজ শেষ হয়। এখন আপনারা কি ভাবছেন, কাজ হয়ে যাবে? আসলে কিছুই হবে না, কেননা মন্ত্রী আগেই জর্জের সাথে কথা বলে নিয়েছে এ নিয়ে। এখন শুধু দেখে যান সামনের দিকে কি কি হয়। পরের দিন। জেঠু, চিন্তা করো না, ওদের শাস্তি হবেই। যদি হয় তাহলে তো ভালোই। ওদের যে উকিল না জানি কেস কোন দিকে নিয়ে গিয়ে কোন দিকে নিয়ে যায়। আইনের উপরে ভরসা রাখি, জিত আমাদেরই হবে। তাই যেন হয়। পরের দিন উকিল এসে জর্জের সাথে কথা বলে। আসবো স্যার? হ্যাঁ, আসুন ভিতরে। মন্ত্রী সাহেব তো আপনাকে সবই বলেছে। তা বলেছে? আমাকে তো বলল তুমি যেখানে হ্যাঁ বলবে সেখানে আমি যেন সাড়া দিই। রিমান্ড চেয়েছে এই জন্য যেন বাহিরের পরিস্থিতি সামাল দেওয়া যায়। দেখছেন না বাহিরে ব্লগার মিলে কি করছে? ওরা আর কি করবে, মিডিয়ার লোকদেরও কি? জি স্যার, ওদের মুখটাও বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, মেয়েটি যদি স্বীকার করে ওরা 5 জনই ছিল, তাহলে ব্যাপারটা তো আরও ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য তো ডক্টরের সাথে কথা বলেছি। তাহলে কি ওই মেয়েটাকে মেরে ফেলবে? জি স্যার, সাথীর ডিএনএও মুছে ফেলা হবে। কিন্তু ওই মেয়েকে যে দর্শন করা হয়েছে সেটা তো শিওর, তাহলে কীভাবে কি করবেন? ডক্টরের সাথে কথা বলেছি আমি। ডক্টর ওদের ডিএনএ সরিয়ে অন্য কারো ডিএনএ দিয়ে দিবে, এতে ওরা নির্দোষ হয়ে যাবে। আর বাকি রইল সাথী, ও তো মারাই যাবে। তাহলে ও যে কোনো কিছু বলবে সেটাও ওর দ্বারা সম্ভব না। এক কথায় সব কিছু এখন ডক্টরের উপর নির্ভর করবে। জি স্যার।
তাহলে ওখানে কত খরচ আসবে? ডক্টর তো পালস নিল, রাতেই ডক্টর সব কাজ করে ফেলবে। যদি মেয়েটার পোস্টমর্টম করে তাও সমস্যা নেই, কোনো কিছুই জানা যাবে না। ঠিক আছে, যাই করো না কেন সাবধানে করবে। জি স্যার। রাতের মধ্যে কৌশলে সাথীকে মেরে ফেলা হয় আর ওদের 5 জনের ডিএনএ সরিয়ে অন্য 3 জনের ডিএনএ দেওয়া হয়। এবার এই ডিএনএ কোথায় ছিল, কোথা থেকে আসলো তা নাই বলি, কারণ বলে তা অতিরিক্ত খারাপ দেখাবে। সেজন্য অনেকেই বুঝতে পেরেছে, তাই নাই বলি। আর যারা বুঝে নেয় তাদের আর বুঝতেও হবে না, পুরো কাজ শেষ সকালবেলায়। জেঠু চলো, আমাদের একবার হসপিটালে যেতে হবে। কিন্তু আজকে এত তাড়াতাড়ি কেন? জানি না, ডক্টর কল দিয়ে বলল সাথে যেন রাশেদ উকিলকেও নিয়ে যাই। তা উকিলকে কল কি দিয়েছিস? হ্যাঁ দিয়েছি কল। কিছু সময় পরে ওরা হসপিটালে আসে। ওখানে ডক্টর সাথী রুমে চলে আসে। আপনার মেয়েকে আর বাঁচানো গেল না। কথাটা শুনে শহীদ তো বসা থেকে প্রায় ওখানে অজ্ঞান হয়ে যায়। পরে নার্স এসে ওনাকে একটা ইনজেকশন দিয়ে চলে যায়। এইসব হলো কি করে? ওর অবস্থা তো ভালো দেখেছিলাম। আমরা তো আগেই বলেছিলাম ও আর বেশি দিন বাঁচবে না। কি বলেন? তাই বলে এভাবে মারা যাবে? এখন কিছু তো করার নেই। ও ছাড়া এই কেসের রায় হবে কি করে? ওরা কি আজ ওই নিজেদের দোষ স্বীকার করবে? ওটা তো জানি না, বাকিটা পোস্টমর্টম করলে তারপর হয়তো বলা যাবে। কি করার, সব কিছু নিমিষেই শেষ হয়ে যায়। আজও ওরা বিচার পাবে কিনা সেটাই এখন মূল কথা। ওইদিকে স্যার চিন্তা করবেন না, সব কিছু হয়ে গেছে। আপনার ছেলে একদম পুরোপুরি সেফ আছে। যাক, তাহলে তো অনেক ভালোই হয়েছে। এবার আমার ছেলেটা তাহলে রেহাই পাবে। বাকিটা তাহলে আমার উপরে ছেড়ে দিন। 7 দিনের রিমান্ড শেষ, কিন্তু এই 7 দিনে ওদের উপর কোনো প্রকার শাস্তিও দেওয়া হলো না। কোর্টে আনার পরে ওরা কি কোনো কিছু স্বীকার করেছে? না জজ সাহেব, ওরা বারবার বলছে ওরা নির্দোষ। তাহলে তো ওদের আপনি ছেড়ে দিতেই পারেন। ছেড়ে দিবে মানে? আগে আপনি সাথীর ওখান থেকে ডিএনএ সংগ্রহ করে এদের ডিএনএ মিল করে দেখার দরকার। ঠিক আছে, ডক্টরদের আদেশ দিচ্ছি, ওদের ডিএনএ মিল করে দেখা হোক। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয়। এবার সবাই আশায় আছে যেন সাথীর সাথে যা কিছু হয়েছে তার যেন উপযুক্ত শাস্তি পায়। এ নিয়ে 1 মাস পরে জজ সাহেব, এই নিন ডিএনএ রিপোর্ট। এখানে তো 3 জনের ডিএনএ পাওয়া গেছে। সেটাই তো, কিন্তু এরা তো 5 জন। বাকি 2 জনের? জজ সাহেব পরের পেজ দেখুন। পরের পেজ দেখে আরও অবাক হয়, কেননা ওদের 5 জনের সাথে সাথীর ওখানে পাওয়া ডিএনএ কোনোটাই তো মিল হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? কিন্তু রিপোর্ট তো সেটাই বলছে। জজ সাহেব, আমার মনে হয় ব্যাপারটা অনেকবার টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটা বার দেখে নিক। এভাবে আরও 2 মাস কেটে যায়, কিন্তু রিপোর্টে আর আসে না। এইদিকে মন্ত্রীর ছেলে আর বন্ধুরা জেলে আর নেই। ওদেরকে যে যার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে বাইরে কোনোভাবে কোনো কিছুই জানানো হয়নি। কয়েকটা দিন যাওয়ার পরে জেঠু, আমরা মনে হয় বিচার পাবো না। আমারও তাই মনে হয়। কি করব এখন জেঠু? থানায় গিয়ে কথা বলি। ঠিক আছে চলো জেঠু। ওরা থানায় আসে, এসে ওসির সাথে কথা বলতে থাকে। এ কি তোমরা? এসেছি আমরা মেয়ের কেসের ব্যাপারে কথা বলার জন্য। ওটা চলছে, যখন কোর্ট থেকে তারিখ দেবে তখনই ওকে নিয়ে যাওয়া হবে। তা ওই ছেলেগুলো কোথায় আছে? ওরা জেলেই আছে। আমরা কি আজও বিচার পাবো? আপনাদের উকিলের সাথে কথা বলে দেখেন। ওরা এসে উকিলের সাথে কথা বলতে থাকে। আমার মনে হয় না আপনারা বিচার পাবেন। কি বলছেন? আমার মেয়ের হত্যার বিচার কি আমরা পাবো না? না পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এখন উপায়? 3 মাস হয়ে গেছে, এখনো কেসের কিছুই হলো না, সামনেও যে হবে না। এভাবে বলবেন না। আমার তো মনে হয় মন্ত্রী টাকা খাইয়ে সবকিছু বন্ধ করে রেখেছে, সেজন্য কোর্ট থেকে নাই কোনো তারিখ দিচ্ছে, না কোনো কিছু। কোর্টের তারিখ যত পিছনে যাবে ততই তো ওই ছেলেরাও জেলে থাকবে। ওদের তো ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু থানা থেকে তো বলা হয়েছে ওদের ভিতরে রাখা হয়েছে। ওদের জামিন দেওয়া হয়েছে, তবে যখন আদালতে তারিখ দেবে তখনই ওদের আবার আনা হবে। তার মানে এখানে পুরো সিস্টেমটাই টাকার উপর দাঁড়িয়ে আছে। টাকা আর পাওয়ার দুটোর ওপরে সবকিছু দাঁড়িয়ে আছে। তাছাড়া তোমরা ওদের সাথে পারবে না। আমার তো মনে হয় ওরা টাকা খাইয়ে পুরো কেসটাই বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের সিস্টেমটা এরকম, টাকা আর পাওয়ার থাকলে যে কোনো কিছুই তুমি করতে পারবে। তাহলে কি আঙ্কেল পাওয়ার হলেও চলবে? চলবে। পাওয়ার থাকলে তোমার সবাই ভয় পাবে।
যদি আইনের মাধ্যমে ওদের বিচার না হয় তাহলে ওদের বিচার পাওয়ার দিয়ে করব। সেটা কিভাবে করবে? কিভাবে করব জানি না, তবে আমি কিছু একটা তো করেই ছাড়ব। এরপর ওর জেঠুকে নিয়ে চলে আসে ওখান থেকে। তারপর পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে। কিছু সময় পরে কয়েকটা মুভি দেখতে থাকে, যা থেকে অনেক কিছু আইডিয়া পায়। তুই তাহলে ভার্সিটিতে যা, এমনিতেও কয়েক মাস ধরে যাস না। তোমাদের এরকম পরিস্থিতিতে রেখে কিভাবে আমি যাই বলো তো? কিছু হবে না, তুই যা। ঠিক আছে, যাচ্ছি। আপনাদের তো বলা হয়নি, আকাশ অনার্স 3য় বর্ষে পড়ে। কয়েক মাস পর ভার্সিটিতে আসে, এসে ওর বন্ধুদের পুরো ব্যাপারটা জানায়। বিষয়টা তো তাহলে অনেক খারাপ। কি করবি এখন? আমাকে যে পাওয়ার জোগাড় করতে হবে। পাওয়ার দিয়ে কি করবি? আমার বোনের যারা ক্ষতি করেছে তাদের যেন শাস্তি দিতে পারি। এতে তো তোকে জেলে যেতে হবে। সেই জন্য তো পাওয়ার তৈরি করব আমি, যেন আমাকে শাস্তি বা আমার পিছনে লাগতে আসলে তারা 10 বার ভাবে। কথাটা বলার পরে কারো চিৎকার শুনতে পাই। ভার্সিটির পিছনে একটা বড় আম গাছ আছে। বাবু, আসিফ, চল তো গিয়ে দেখি। ওরা 3 জন আম গাছের ওখানে আসে, এসে দেখে পিন্টু আর মাসুদ। তোরা জেল থেকে কবে বের হলি? আমাদের আটকে রাখা কি এতই সহজ? আমার চাচাতো বোনকে তো মেরে ফেলেছিস, এবার কি ওই মেয়েকেও মারতে চাস তোরা? কি ওরা মানুষকেও মেরে ফেলে? হ্যাঁ, ওদের টাকা আর পাওয়ার আছে বলেই ওরা যা খুশি তা করতে পারে। সেই জন্য 3 মাস আগে আমার চাচাতো বোনকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে। তো আপনারা মামলা করেননি? আর বলবেন না, এই দেশে টাকার কাছে সব কিছুই হার মানে। ওদের টাকার কাছে বিচার আর হয়নি, নাই কখনো হবে। কি বলেন? তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আছি। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওই, তুই কি জানিস না আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হবে? যাই হবে পরে দেখা যাবে, কিন্তু আমার সামনে আর কোনো মেয়ের সর্বনাশ আমি হতে দেব না। প্লিজ আমাকে বাঁচান। এবার পিন্টু আর মাসুদের সাথে ওরা লড়াই করতে থাকে। আকাশ আর ওর 2 বন্ধু দুজন থাকায় ওরা তেমন একটা সুবিধা করতে পারেনি, সেজন্য ওরা চলে যায় ওখান থেকে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, সত্যি আপনি না থাকলে আমার যে সর্বনাশ হয়ে যেত। চিন্তা করবেন না, আমার চোখের সামনে আমি কোনো অন্যায় হতে দেব না। আচ্ছা, আপনার নাম কি? এই ভার্সিটিতে কি পড়েন? পারভেজ হোসেন আকাশ, 3য় বর্ষে পড়ি। আর তুমি? ইরা চৌধুরী, নতুন ভর্তি হয়েছি আমি। আচ্ছা, কি হয়েছিল আপনার বোনের সাথে? পুরো ব্যাপারটাও বলে সবটা শুনে ইরাও অনেক খারাপ লাগে। সত্যি আমাদের দেশের সিস্টেম অনেক খারাপ। যার কারণে অপরাধীরা অপরাধ করতে ভয় পায় না। তা ঠিক বলেছেন। তাও সাবধানে থাকবেন ওদের থেকে। ঠিক আছে, চলি তাহলে, আবার দেখা হলে কথা হবে। যে যার মতো যায়। পিন্টু আর মাসুদ আলাদা একটা জায়গায় আসে। ইস, অল্পের জন্য মালটার স্বাদ পাইনি। তবে আর যাই বলিস না কেন, ওই মালটার তুলনায় এটার স্বাদ বেশি হবে। এটা তুই ঠিক বলেছিস, অনেক মাস হলো খাওয়া পড়ে না। তোর বাবা তো বললো আপাতত কয়েকটা মাস নিজেদের সংযত রাখার জন্য। কি করব বল, সুযোগ তো সবসময় আসে না। ওরা যদি না আসতো তাহলে তো সবটা হয়েই যেত। এখন কি করবি? বাবাকে ব্যাপারটা জানাবো। ও যে আমাদের জেলের বাইরে দেখে গেছে তা জানাতে হবে। ঠিক আছে, চল তাহলে এখন। বাসে সে পিন্টু ওর বাবাকে পুরো ব্যাপারটা জানায়। ওই ছেলে এখানে কি করে? সেটা তো জানি না, তবে দেখে তো মনে হলো ওই ভার্সিটিতেই পড়ে ও। ওই তো তোদের দেখে নিয়েছে, এই নিয়ে তো আবার কথা শুরু হবে। বাবা, তুমি ব্যাপারটা সামাল দাও, আমি জেলের ভিতরে থাকতে চাই না। চিন্তা করিস না, তোকে থাকতে হবে না, আমি কথা বলছি। উকিলের পুরো ব্যাপারটা আগে জানিয়ে রাখে। এইদিকে আকাশ ওর জেঠুকে নিয়ে থানায় আসে, সাথে রাশেদ আঙ্কেলও আসে। উকিল সাহেব, থানায় কি করে? আচ্ছা পিন্টু, মাসুম আর বন্ধুদের তো থানায় থাকার কথা, তাহলে ওরা বাইরে কি করছে? ওটা আমি বলছি। পিছনে তাকিয়ে দেখে পিন্টুর উকিল দরজা দিয়ে আসার সময় কথাটা জানায়। আপনি এই সময়? তথ্য শুনে চলে এলাম। কি রকম তথ্য? যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
তাহলে বলুন, ওরা বাইরে কেন? ওদের তো জামিন করা হয়েছে। ওদের নামে ধর্ষণ আর মার্ডার মামলা চলছে, আপনি বলছেন ওদের জামিন হয়ে গেছে? কোর্ট থেকে ওদের জামিন করেছি। বুঝতে পেরেছি, টাকা খাইয়ে। ঠিক তো করে নিলেন। আমাদের তো কাজই এটা। আচ্ছা, আমি যতদূর জানি আপনারা ওই একটা মেয়ে আছে, যদি ওর সাথে। একদম চুপ করুন। নিজের মেয়ের বেলায় ঠিকই রিয়াকশন দিলেন, কিন্তু অন্য মেয়ের সাথে খারাপ কিছু হয়ে গেল, অথচ আপনি ওদের হয়ে কথা বলছেন না। ওরা কোনো দোষ করেনি, ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ? প্রমাণ আপনারা লুট করেছেন। মুখ সামলে কথা বলুন। দেখুন, আপনাদের যা যা করার কোর্টে গিয়ে করুন, এখানে কোনো ঝামেলা করবেন না। কোর্ট থেকে যদি ওদের গ্রেপ্তার করতে বলে তাহলে গ্রেপ্তার করব, নয়তো না। ঠিক আছে, আমিও দেখব। ঠিক আছে, দেখি কি করতে পারেন। কি করার, ওনারা যে যার মতো চলে যায়। আকাশ আর রাশেদ ভালোই বুঝতে পেরেছে টাকা খেয়ে ওরা সবাই চুপ করে গেছে। আমার মনে হয় না তোমরা আর বিচার পাবে। আঙ্কেল, এমন কোনো উপায় কি আছে যার মাধ্যমে এই দেশের সিস্টেমটা চেঞ্জ করা যায়? যাবে তো, তবে তার জন্য কাউকে নিজের জীবনটা বাজি রাখতে হবে। কীরকম আঙ্কেল? উনি আকাশকে কিছু কথা বলে যা আপনারা গল্পে পড়তে পড়তে জানতে পারবেন। আপাতত যদি এখন বলে দিই তাহলে গল্পের কিছুটা কাহিনী ফাঁস হয়ে যাবে, তাই গল্পের সাথে সাথে কাহিনীগুলো বলা হবে। ঠিক আছে, এই সিস্টেমকে আমি হয়তো চেঞ্জ করে দেব, নয়তো এই সিস্টেম নিয়ে যারা ছেলে খেলা করে তাদের আমি এমন কষ্ট দিব যা ওরা জীবনেও ভুলতে পারবে না। যাই করো না সাবধানে করবে। ওইসব নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে, চলি তাহলে। ভালো থেকো তুমি। দুদিন পরে ভার্সিটিতে আসে, ওখানে বখাটে কিছু ছেলের সাথে হাত মেলায়। তার মধ্যে বাবু আর আসিফকে ও সাথে নেয়। আমরা আজ থেকে এই সিস্টেম চেঞ্জ করেই ছাড়ব। এখন আমাদের চিন্তাধারা কি থাকবে? আমাদের হাতে আর হিসেব করলে 13 বছর সময় আছে। এই বছরগুলোতে এমন কিছু করতে হবে যেন বড় বড় নেতারা আমাদের পাশে থাকে। কিন্তু আমাদের সংগ্রাম তো তাদের বিরুদ্ধে। তাদের ছায়া থেকেই তাদেরই ক্ষতি করতে হবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। চিন্তা করিস না, আস্তে আস্তে বুঝে যাবে সব কিছু। এর ভেতরেই একটা মেয়েকে দেখতে পাই, মেয়েটা সুন্দরী আছে। ওই মেয়েকে দিয়ে শুরু করব কি? ওই মেয়ে না। তাহলে কিভাবে কি? বড় বড় নেতা আর বাকি লোকেদের পরিবারে কতগুলো মেয়ে আছে তার খোঁজ আমাদের আগে রাখতে হবে, তারপর গিয়ে আমরা বাকিটা বুঝতে পারবো। ঠিক আছে, এর জন্য পিয়নকে কিছু ঘুষ দিয়ে ভার্সিটির সব মেয়ের ঠিকানা আর ওদের বাবা কী করে তা জানা যাবে। কিন্তু পিয়ন কি রাজি হবে? ও অবশ্যই রাজি হবে। তাহলে তো আর কোনো কথাই নেই, চল তার কাছে। চলে আসে পিয়নের কাছে, এসে মোটামুটি 5,000 টাকা দিয়ে রাজি করায়। 1 ঘন্টা পরে ভার্সিটিতে থাকা সবগুলো মেয়ের পুরো ডিটেলস আকাশকে পাঠিয়ে দেয়। শোন, তোরা তাহলে দেখ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা দেখবো আমরা? মেয়ের বাবা মা বা ভাই কি করে, ওই জিনিসটা দেখবি। যত পাওয়ারফুল আর সরকারি চাকরি হবে তাদের আলাদা করে রাখবি। ঠিক আছে, হয়ে যাবে। ওরা কাজ শুরু করে। এর ভিতরে ইরাকে আজকেও কয়েকটা ছেলে এসে ধরে, আজকেও সেমভাবে ওকে বাঁচায়। বারবার আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, বারবার ছেলেরা তোমাকেই কেন ধরে? হয়তো আমি একটু বেশি সুন্দরী, সেই জন্য ওরা আমাকে ধরে। ব্যাপারটা খেয়াল করতে থাকে, কেননা অন্য সব মেয়ে থেকে এরা একটু বেশি আলাদা। এর ভিতরে জিসানও চলে আসে। ভাই, ওই আমাদের মেরেছে। এই ছেলে, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া তো এখানে আশেপাশে আর কেউ নেই। জি বলুন। তুই ওদের মেরেছিস কেন? ওরা একটা মেয়েকে ইফটিজিং করেছে, সেই জন্য ওদের আমি মেরেছি। তুই কি জানিস না ওরা আমার লোক? আমি তো আপনাকেই ঠিক মতো চিনি না, সেখানে ওদের চিনব কি করে? কথাটা শুনে জিসান অবাক হয়, কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওর সাঙ্গুপাঙ্গুগুলো তো খেপে আছে অনেক বেশি। ভাই, ওর সাহস দেখছেন? একদম গলা নামিয়ে কথা বল তুই। ভাই, আপনি কি এখনো কিছুই বলবেন না? বেশি কথা বললে মাথায় এখানেই আলাদা করে নেব কিন্তু। ভাই আপনি? ওই, তোর সাহস আছে বলতে হবে। আমার হয়ে কাজ করবি? আমি ছোটোখাটো কোনো নেতার হয়ে কাজ করব না। তুই কি আমার পুরো পরিচয় জানিস? যতটুকু জানি, এখানে ভার্সিটির ছোটোখাটো নেতা, কিন্তু আমি নিজেকে একজন বড় নেতা হিসেবে বানাতে চাই। লক্ষ্য কি তোর? আমার অনেক বড় লক্ষ্য, যে লক্ষ্যের কোনো শেষ নেই। ওই চল তোরা। ভাই, ওকে কি কিছুই বলবেন না? না, চল এখন এখান থেকে।
কি করার চলে আসে ওখান থেকে। বাবু আর আসিফও অবাক হয়ে জিসানের সাথে এমন করে কথা বলাই। কিরে, তুই এভাবে কথা বলছিস কেন? যেন আমার ব্যাপারে ও জিশানকে ভাবায়, ও ভেবে তারপর ওর বড় নেতাদের বলবে। এইভাবে একটা থেকে একটা একটা করে যেতে থাকবে। বুঝতে পেরেছি, কিন্তু ভয় হচ্ছে আমার। ভয় পাস না, নিজেদের এমন জায়গায় নিয়ে যাব আমরা যেখানে একটা সময় সবাই উল্টো আমাদের দেখে ভয় পাবে। বুঝতে পেরেছিস আমার কথাগুলো? 3 দিন পরে আকাশ ভার্সিটির একটা ছেলেকে মারতে থাকে। এতে পুরো ভার্সিটি এখন আকাশের নাম উঠে যায়। এভাবে কেটে যায় 1 মাস। এখন প্রায় আকাশের নাম অনেক বড় বড় নেতারা জানে। আর বর্তমানে ভার্সিটির ভিতরে কোনো ছেলেই আর কোনো মেয়ের সাথে খারাপ কিছু করার সাহস পায় না। কিছুক্ষণ পরে বসতে পারি কি? হ্যাঁ বসো। তুমি হঠাৎ করে এখানে? এমনিতেই আসলাম। ভার্সিটির অনেকে দেখি তোমাকে এখনো ভয় পায়। এখন তো ভার্সিটি, একটা সময় দেখবে দেশের মানুষও আমাকে ভয় পাবে। এই সবের কি বেশি দরকার ছিল? হ্যাঁ ছিল, বোনের প্রতিশোধ নিতে হবে। তাহলে ওদের মারো। এখন মারলে আমার জেল হবে। এরপর মারলে কি জেল হবে না? ততদিনে আমি আমার অবস্থা এতটাই শক্ত করে নিব যে আমার হয়ে আরও অনেক এমপি মন্ত্রী ওদের বিরুদ্ধে লড়াই করবে। এভাবে কেমনে কি করবে? আমি শুধু রাষ্ট্রকে এটা বুঝিয়ে দেব, তারা অসহায় মানুষের উপরে যা করছে তা ঠিক করছে না। ধনীরা সব সময় পার পেয়ে যায়, আর আমি সেই ধনীদেরই এখন শাস্তি দিয়ে যাব। আচ্ছা, আমি তাহলে চলি এখন। ঠিক আছে, যাও তাহলে। এরা চলে যায়। এবার আসিফ, বাবু, আকাশ ওরা 3 জনে মিলে কথা বলতে থাকে। এই হচ্ছে টপ নেতা, সরকারি আর আইনজীবী মেয়ের লিস্ট। আমাদের কাজ হচ্ছে প্রতিদিন একটা করে মেয়ে উঠিয়ে নেওয়া। তুইও কি ওদের সাথে ওইসব করবি নাকি? দেখ, আমরা খারাপ হয়েছি বলে ধর্ষণের মতো খারাপ কাজ কিন্তু করব না। আমি কি বলেছি ওদের ধর্ষণ করব? তাহলে কি করবি? ওদের ধর্ষণের ভয় দেখাবো। এতে আমাদের কি লাভ? লাভ যে কি হবে তা তো পরেই বুঝতে পারবি। বিকেলে একজন উকিলের মেয়েকে নেওয়া হয়। তবে ওই উকিলের মেয়েকে ওঠানো হয় যে কিনা টাকার জোরে সাথীর কেসকে ধামাচাপা দিয়েছিল। সন্ধ্যার পরে যখন উকিলের মেয়ে বাসায় না ফিরে তখন ফারিয়া কোথায়? আমি তো ভেবেছিলাম এতক্ষণে চলে আসবে এখানে। আচ্ছা, আমি দেখছি। ওরা তো সব জায়গায় খোঁজ করতে থাকে। অন্যদিকে আকাশ আর ওরা 2 জন মিলে ফারিয়ার সাথে ধর্ষণে কিছুটা অভিনয় করে। তারপর ফারিয়াকে ছেড়ে দেয়। বেচারি বাসে এসে কান্না করতে থাকে। 3টা ছেলে আমাকে উঠিয়ে নিয়ে যায়। তারপর কি হয়েছে? ওরা আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। যখনই আমি বাবার নাম নিয়েছি তখনই ওরা আমাকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার সময় কিছু কথাও বলেছে। কি বলেছে বল আমাকে। বলল ওরা নাকি 5 মাস আগে একটা মেয়েকে ধর্ষণ করেছিল। তুমি নাকি সবটা জেনেও টাকা খেয়ে ওদের বাঁচিয়েছো। সেজন্য ওরা যখন তোমার নাম জানলো তখন বলল তুমি নাকি ওদেরই লোক। সেজন্য ওরা আমার আর ক্ষতি করেনি। মাস আগে তো একটা ধর্ষণের মামলা লড়েছিলাম মন্ত্রী সাহেবের ছেলের পিন্টুর হয়ে। হ্যাঁ বাবা, একজন তো এই পিন্টু নামই বলল। আচ্ছা মা, তুই কোনো ভয় পাস না, আমি ব্যাপারটা দেখছি। এই পুরো ঘটনা আকাশ ভিডিও করে রেখে দেয়। এখন শুধু উকিল মন্ত্রীর বাসায় কি বলে আর কি করে সেটার উপর ভিত্তি করে ভিডিও ছাড়বে কি ছাড়বে না এটাই ঠিক করবে। তারপর যা যা করার দরকার সেগুলো করবে। উকিল চলে আসে মন্ত্রীর বাড়িতে। কি ব্যাপার, তুমি এখানে কেন? কোর্ট থেকে কোনো কিছু বলেছে কি? আপনার ছেলে পিন্টুকে ডাকুন। ব্যাপারটা কি তা তো বলবে। উকিল পুরো ব্যাপারটা বলে, তা শুনে। আরে এই বয়সেই সব হয়েই থাকে। আমারই ভুল হয়েছে আপনার ছেলেকে বাঁচানো। টাকাও তো নিয়েছিলে, সেটা কি ভুলে গেছো তুমি? হ্যাঁ, আমি কোর্টে সব সত্যি বলে দিব। আপনার ছেলেকে তার উপযুক্ত শাস্তি আমি পাইয়ে দেব। এতে তো তোমারও জেল হবে, কেননা টাকা খেয়ে তুমিও যে আমাদের সাহায্য করেছিলে, সেজন্য ভালো হবে। ছোট মানুষ ভুল করতেই পারে, তাই তুমিও ভুলে যাও এইসব, বুঝলে? আজকে যদি ওর বড় কোনো ক্ষতি হয়েছে তো? বড় ধরনের ক্ষতি তো হয়নি, সেই জন্য চুপচাপ চলে যাও এখান থেকে। বাহিরে মুখ খুললে তুমি নিজেও বিপদে পড়বে। কোনো উপায় না পেয়ে চলে আসে বাসায়।
এদের বাকি কথা শুনে আকাশও সেই রেকর্ড করে নেয়, কিন্তু কোনো কিছু এখন ছাড়বে না। শুধু উকিলকে এটা বোঝানো ছিল যে নিজের মেয়ের সাথে সেম কাহিনী হলে তখন কেমন লাগে। সেজন্য আপনারা সত্যিকে তুলে ধরার চেষ্টা করবেন না, টাকা খেয়ে সত্যকে মিথ্যা বলে চাপিয়ে দিবেন। কিছুই পারিনি করতে, উল্টো আমাকেই ধমক দিচ্ছে। আমি যদি কোনো কিছু করি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। এখন আমার কি হবে? আমি ভার্সিটিতে যাব কি করে? তোর আপাতত কয়েকটা দিন যাওয়ার কোনো দরকার নেই। বাবা, তুমি যাদের উপকার করলে তারাই আজকে আমার সাথে এরকমটা করতে চেয়েছে। কাঁদিস না তুই, দেখবি ওরা আর তোকে বিরক্ত করবে না। আমাকে না হয় বিরক্ত করবে না, কিন্তু আমার মতো আরও অনেক মেয়ে আছে, তাদের তো ঠিকই করবে। এখন আমরা কি বা করতে পারি বল? আমাদের অনেক কিছু করার আছে। আমি কি আর করব? কথা দাও বাবা, অন্যায়কে তুমি আর প্রশ্রয় দিবে না। নাই না, যারা অন্যায় করে তাদের পক্ষ হয়ে কাজ করবে না। এমন হলে সংসার চলবে কি করে? বাবা, হালালভাবে অর্থ উপার্জন করতে হবে। তুমি আজকে 10 জন অপরাধী বাঁচাবে, তাদের মধ্যে একজন হলেও তারা আমার ক্ষতি করবে আমাকে না চিনে। তাহলে ভেবে দেখো, কতগুলো মেয়ে এভাবে ধর্ষণ হচ্ছে সমাজে। ঠিক আছে ফারিয়া, আমি তোকে কথা দিলাম, জেনে শুনে আর কোনো অপরাধীর পক্ষ হয়ে আমি কোর্টে দাঁড়াবো না। এরপর থেকে আমি সব সময় ন্যায়ের পক্ষ হয়ে দাঁড়াবো। এদের কথাগুলো আকাশ শুনছিল, শুনেও খুশি হয়। যাক, তাহলে একটা খারাপ উকিলকে অন্তত ভালো করা গেল। এবার পরবর্তী কাজ কি? যেটা সামনে আসে সেটাই করতে হবে। আস্তে আস্তে সমাজটাকে পরিবর্তন করতে হবে। যতক্ষণ না বিপদ নিজের দিকে আসছে ততদিন এরা বুঝবে না। এখন কি করা চাই? এখানে কাজ শেষ, এবার ডক্টরকে ধরতে হবে। কিন্তু ডক্টরে কেউ তো নেই, বউ আছে শুধু, একটা ছেলে আছে, তাও হোস্টেলে থেকে পড়াশোনা করে। তাহলে ডক্টরের বউকে দিয়েই শুরু করি। এই মেয়েটার মতো অভিনয় করতে হবে? হ্যাঁ, আমরা যতই খারাপ কাজ করব না কেন, কখনো কোনো নারীর ইজ্জতের দিকে হাত বাড়াবো না। দরকার হলে মেরে ফেলবো, তাও ধর্ষণ করার মতো খারাপ কাজ আমরা করব না। কিন্তু মেরে ফেলা তো এর চেয়ে বেশি খারাপ। দোষ করলে মারতে তো হবেই, কিন্তু ধর্ষণ করাটা ঠিক হবে না। আচ্ছা, তাহলে এই ডাক্তারের বউয়ের তথ্য বের করতে হবে। তা তো করবই, কিন্তু এবার ওর বউয়ের সাথে যা করব তার দায়ভার কার উপরে দেব সেটাই ভাবছি। আচ্ছা, সেটা পুলিশের উপর দিলে কেমন হয়? ওই ঘুষখোর ওসির কথা বলছিস? একদম ঠিক ধরেছিস। কিন্তু ওই পর্যন্ত নিব কি করে? কোনো ব্যাপার না, ডাক্তারের বইয়ের ব্যাগ চুরি করে নিব, আর সেটার জন্য যাবে থানায়। কিন্তু ওরা কি একজন আর একজনের উপরে আকৃষ্ট কি হবে? অবশ্যই হবে, তার ব্যবস্থাও করব আস্তে আস্তে। তাহলে ডাক্তার আর ওসির মধ্যে একটু ঝামেলা বাঁধিয়ে দিই, এতে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্ল্যান বানাতে থাক। 3 দিন পরে। আকাশ, তোকে তো ঠিকভাবে দেখাই যায় না। আর বলো না জেঠু, কাজ করতে করতে শেষ, তার উপর সংসারের যে দায়িত্ব, বুঝতেই তো পারছ। সবই বুঝতে পেরেছি, কিন্তু বাসায় তো ঠিকমতো আসিসও না। আমি তো সাথীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। সেটা আবার কিরকম? ও তুমি বুঝবে না। আচ্ছা, যাই করিস না কেন সাবধানে করিস। ঠিক আছে জেঠু, আসি আমি। আরও কয়েকটা দিন পরে ডক্টরের বউ বের হয় শপিং করার জন্য। তখনই, ওগো শুনছো? কি হয়েছে বলো। আমি একটু ওইদিকে যাই, তুমি এখানে কি কি আছে তা দেখো। ঠিক আছে, দেখছি। হাসি একটু দূরে গেলেই বাবু হাসির মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। হাসিও দৌড়াতে থাকে পুলিশ স্টেশন। কাছে এসে বাবু হঠাৎ উদা হয়ে যায়, যা বাবু চেয়েছে। আমার মোবাইল নিয়ে এভাবে পালিয়ে গেল, ওই তো সামনেই পুলিশ স্টেশন, যাই ওখানে। চলে আসে ওসির কাছে, তবে ওসি জানে না হাসি যে ডক্টর বউ হয়, সেজন্য। আমার মোবাইল একটু আগে ছিনতাই হয়ে গেছে। মোবাইলের ডিটেলস দিয়ে যান। ডিটেলস দিয়ে দেয়, তবে হাসির হাসি দেখে ওসি তো অনেকটা ফিদা হয়ে যায়। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? ও তো ডাক্তার, সারা দিন তো হসপিটালে কাটিয়ে দেয়, বাসায় আসার সময় তো পাইই না। এটাই তো সুযোগ। কিছু বললেন? বলছিলাম কি, আপনার ঠিকানা দিয়ে যান, কোনো কিছু জানতে পারলে অবশ্যই আসবো বাসায়। অবশ্যই আসবেন। ঠিকানা দিয়ে আসে। রাতের বেলায় ডক্টর বাসায় ফেরে, আবার একটা কাজে বেরিয়ে পড়ে। ডক্টর বের হওয়ার 10 মিনিট পরই ওসি আসে। আসবো কি ভেতরে? আপনি কে?
আমি থানার দারোগা, দরজাটা খুলেন। জি খুলছি। দরজা খুলে দিলে ভিতরে আসে হাসি কিছু নাস্তা এনে দেয়। নিন এগুলো খেয়ে নিন। আচ্ছা, আপনার হাজব্যান্ড কখন আসবে? বললো তো আজকে আর ফিরবে না। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি কি থেকে যেতে পারি? আপনি একজন অচেনা পুরুষ, তার উপর আমি একা। চিন্তা করবেন না, তাহলে আমি বরং আসি। বুঝতেই তো পাচ্ছেন। জি, বুঝতে পেরেছি। এভাবে সপ্তাহে 2-3 দিন করে আসতে থাকে। এতে হাসির সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এবার শুধু ওসি সুযোগ বুঝে কোপটা দিবে। এভাবে 1 মাস পার হয়ে যায়। কিছুক্ষণ পরে আজকে এত লেট করলেন যে? কাজ শেষ হতে হতে দেরি হয়ে গেল। কি ব্যাপার, আজকে শাড়িও পরেছ? আপনার জন্য পড়েছি। আমার জন্য কেন? কেন? আপনিই তো বললেন শাড়ি পরা নারী দেখতে আপনার অনেক ভালো লাগে, সেজন্যই তো সাজলাম। আচ্ছা, আমার মোবাইলটা তো আর এনেই দিলেন না। সেম মডেলের নতুন মোবাইল কিনে দিলাম, তারপরও তুমি ওই মোবাইলের পিছনে পড়ে আছো। আসলে ওই মোবাইলে আমার কিছু ছবি আর ভিডিও আছে, সেগুলো যদি অন্য কেউ দেখে ফেলে। সেটা আর পারবে না। তাছাড়া ওই রকম ছবি আর ভিডিও ছিল কি? কথাটা শুনে হাসি কিছুটা লজ্জা পায়। লজ্জা মুখে হাত চলে যায়। ওসিও হাসি মুখে হাত থেকে সরিয়ে ধরে রাখে। এতে ওদের দুজনের মধ্যে হঠাৎ ভালো লাগা কাজ করে। তারপর ওরা দুজনেই পরকীয়ায় জড়িয়ে যায়। তবে পরকীয়ায় যে জড়বে তা আকাশ বুঝতে পারেনি। শুধু চেয়েছিল ডক্টর আর ওসির মধ্যে একটা ঝামেলা হোক, কিন্তু সেটা যে শেষমেশ পরকীয়ার কারণ হবে নাকি অন্য কারণে তা বলাই মুশকিল। এভাবে কয়েকটা দিন পার হয়। ওসিও প্রতিদিন এসে হাসির সাথে রাত কাটিয়ে যায়। এইদিকে ওসি এখন প্রতিদিন রাতে কোথায় যেন যায়। রাতে তো তার বাসায় যাবে, তাই না? বাসায় তো যায় না। তাহলে যায় কোথায়? ওটাই তো আমাদের এখন থেকে দেখতে হবে। তাহলে কাল দেখতে হবে। এমনিতেই কোনো ঝামেলাও হচ্ছে না। কোপটা কি ঠিকমতো দিতে পারিনি? দেখি না কাল কি হয়। এইদিকে আকাশকে এখন ভার্সিটির বাহিরেও অনেকে চেনে। জায়গায় জায়গায় আকাশের পোস্টার আর ছবিও আছে তা দেখে। ব্যাপারটা কি আকাশ? কোন ব্যাপার? তোমার সাথে সব বড় বড় নেতারা। বললাম না আমি বড় নেতা হব। আচ্ছা ধরো তুমি বড় নেতা হয়েও গেলে, তারপর তুমি কি করবে? আমার বোনের ধর্ষণের প্রতিশোধ নেব। তাহলে তো জেল হবে। তা আর হবে না। আমি নিজেকে এখন এমন জায়গায় এনে দাঁড় করিয়েছি যেখানে আমাকে পুলিশ ধরে নিলেও কয়েকটা ঘন্টার বেশি আটকে রাখতে পারবে না। তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে কি এইসব ছেড়ে দিবে? এত সহজে ছেড়ে দেব না। তাহলে কি করবে? আমি দেশে এমন সিস্টেম তৈরি করে দেব যেন লোকে ধর্ষণ আর মানুষ মারতে নিজের হাতে আগে কেঁপে ওঠে ভয়ে। বর্তমানে সাধারণ পরিবারের মেয়েদেরই টার্গেট করা হচ্ছে। তাদের নিয়ে গিয়ে তুমি সাবধানে থাকিও, কখন তোমার উপর আবার হামলা করে বসে। আমার চিন্তা করতে হবে না। তোমার চিন্তা করার জন্য আমি তো আছি জান পাখি। পিন্টু একদম ঠিক বলেছিস। এ কি তোরা এখানে? আমাদের ভার্সিটি, আমি থাকবো না তো কে থাকবে? কেউ তো এখনো মনে করে সে ভার্সিটির কিং। তোরা কি মনে করেছিস তোরা আমার থেকে বাঁচতে পারবি? তুই কি ভেবেছিস তুই আমাদের মারতে পারবি? অবশ্যই মারব তোদের 5 জনকে। তা কিভাবে মারবি শুনি? তোদের 5 জনেরই ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। সত্যি তোর কথা শুনে হাসি পাচ্ছে। তুই কি ভেবেছিস এই ভাবনা তোর সত্যি হবে? শুধু কয়েকটা মাস বা বছর অপেক্ষা কর। তোদের 5 জনকে যেদিন আমি মারতে পারবো সেই দিনই আমি শান্ত হব। সেটা তুই পারবিও না। কয়েকটা দিন পরে আমিও রাজনীতিতে নেমে আসব, তখন তোকে আমি দেখে নিব। সেটা দেখা যাবে। এখন এখান থেকে ভাগ। যদি না চলে যাই? ওই তুই কাকে গরম দেখাচ্ছিস? কুত্তার চেয়ে দেখি কুত্তার বাচ্চারা বেশি ঘেউ ঘেউ করে। মুখ সামলে কথা বল। বাবু ওদের ঘেউ ঘেউ করতে দে। তা তুই কি এখান থেকে যাবি নাকি তোকে মারা শুরু করব আমি? তোকে আমি দেখে নিব। তুই শুধু অপেক্ষা কর। যেদিন তোদের 5 জনকে আমি একসাথে মারব সেই দিনই আমি শান্ত হব। তোর সে আশা পূরণ হবে না কখনো। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই আগে দেখ তুই নিজে কি করবি। পিন্টু ওর বন্ধুদের নিয়ে চলে যায়। এরা তো আকাশের কথা শুনে অবাক হয়। সত্যি
তোমার সাহস আছে বলতে হবে। এখানে সাহসের কি হলো? ওর বাবা একজন মন্ত্রী, তারপরও তুমি যা দেখালে তা ও বা কম কিসের? ওদের দেখে যত ভয় পাবো ওরা ততই চেপে ধরবে। তাছাড়া বর্তমানে ওকে ভয় পাবার মতো কিছু হয়নি। ও শুধু টিকে আছে ওর বাবার পাওয়ারে, নয়তো আমি ওকে আরও আগেই মেরে ফেলতাম। আচ্ছা চলো ওইদিকে বসি। ঠিক আছে চলো। তোমার জেঠু আর জেঠি কেমন আছে এখন? ওনারা তো আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, নয়তো ওনারা আরও আগেই দুনিয়া ছেড়ে চলে যেত। ওনাদের খেয়াল কে রাখে আর সংসার চলে কিভাবে? জেঠুর দোকান আছে, তা দিয়ে হয়ে যায়। তাছাড়া আমি জেঠুকে কথা দিয়েছি। কি কথা? আমি জেঠুকে কথা দিয়েছি ওদের আমি নিজ হাতে মারব, আর সেটা তাও আমার জেঠুর সামনে। এই দেশের সরকার কখনোই ধর্ষণ আর মানুষ মেরে ফেলার বিচার করতে পারবে না। সেজন্য নিজের আইন নিজেকেই তুলে নিতে হবে। আইনের উপর নির্ভর করে থাকলে কোনো কিছুই করতে পারবো না। কিন্তু পরে তো তোমারই ফাঁসি হবে। সেটা আর হবেও না। কেন হবে না? ওরা মন্ত্রীর ছেলে ছিল বলে টাকা আর পাওয়ার দেখিয়ে ওরা বেঁচে গেল। কিন্তু তোমার তো সেরকম কোনো কিছুই নেই, তাহলে তুমি বাঁচবে কি করে? কে বলেছে আমার পাওয়ার নেই? এখনও বাইরে প্রায় 200 জন ছেলে আমার কথায় ওঠে আর বসে। ভার্সিটির কথা তো বাদই দিলাম। কিন্তু এভাবে কত? এখন তো বড় বড় নেতারা আমাকে ডাক দেয় তাদের কাছে। তাদের মাধ্যমে এখন এমপি মন্ত্রীদের সাথে যোগাযোগ হয়। দেখবে আর কয়েকটা মাসে তারাও আমাকে ডাক দিবে। কি হবে এত পাওয়ার দিয়ে? চাচাতো বোনের মৃত্যুর প্রতিশোধ, সাথে এই দেশের সিস্টেমও বদলে দিব আমি। ঠিক আছে চলি তাহলে আমি। ঠিক আছে যাও। এরা বাসে এসে ওর বাবা মা দুজনকে আকাশের ব্যাপারে জানায়। তুই ওই ছেলের সাথে মিশবি না। কেন বাবা? তুই কি দেখিস না টাকা আর পাওয়ারের নেশায় ওই ছেলেকে অন্ধ করে দিয়েছে? বাবা, ও তো শুধু নিজের বোনের প্রতিশোধ নিতে চাচ্ছে, সাথে আমাদের দেশের সিস্টেমটা চেঞ্জ করতে চেয়েছে। কিন্তু এতে তো ওরই ক্ষতি হবে। বাবা, যা কিছু ওর বোনের সাথে হয়েছে সে সব কিছু তো আমার সাথেও হতে পারে। তখন আমার বিচারও কি তুমি করতে পারবে বলো? তুই কি জানিস না আমি কে, কি করতে পারি? তোর ক্ষতি কে করবে? আর আমি তাকে ছেড়ে দিব? তুই সেটা ভাবলি কি করে? তুমি কি জানো ভার্সিটিতে আমার সাথে কত কি হয়ে যাচ্ছে? কি হয়েছে বল। পুরো ঘটনা বলার পরে রফিক চৌধুরী তো রাগে শেষ। তুই আমাকে এতগুলো মাস ধরে কেন বলিসনি কথাগুলো? কারণ ওই সময় আকাশই আমাকে রক্ষা করেছে, সেই জন্য তোমাকে বলিনি। আমি মন্ত্রীর সাথে কথা বলবো, যেন ওর ছেলেকে বলে দেয় তোর আশেপাশেও যেন না আসে। বাবা, আমার আশেপাশে না হয় আসলো না, কিন্তু অন্য মেয়েদের কাছে তো ঠিকই যাবে। তুই ঠিক থাকলেই হয়। তুমি শুধু আমার কথাই ভাবছো, অথচ আমার মতো কোটি কোটি মেয়ের কথা তুমি একবারও ভাবছো না। আমার কাছেই তুই সব কিছু, সেজন্য তোর নিরাপত্তা আমার কাছে সবার আগে। থাক, তোমাকে আর আমার নিরাপত্তা দিতে হবে না, তুমিও থাকো তোমার সিস্টেম নিয়ে। আকাশ ঠিকই বলে, এই দেশে এই সিস্টেম চেঞ্জ না করা অবধি কোনো মানুষই নিজেদের নিরাপত্তা ভাবতে পারবে না। তোর যা ইচ্ছা হয় কর। ওদের কাহিনী শেষ করে আমরা ওসি আর হাসির কাহিনীতে চলে আসি। আজকে হাসি ও ওসির মিলন করার সময় বাবু সব রেকর্ড করে নেয় এবং পুরো ব্যাপারটা এসে আকাশকে জানায়। কি বলিস, ওরা এত গভীরে চলে যাবে সেটা তো ভাবতেও পারিনি। যদি ওদের এখন বাসা অবধি ফলো না করতাম তাহলে তো জানতেই পারতাম না কোনো কিছু। চিন্তা করিস না, এই ভিডিও এখন ওসির বউ আর ডক্টর ওদের দুজনকে পাঠানোর ব্যবস্থা কর। এরপর যখন নিজেদের মধ্যে ঝামেলা হবে তখন কিছু একটা তো হবেই। কি হবে বন্ধু? এদের মধ্যে কেউ তো মারা যাবে, আর তার বিচার করবে মন্ত্রী। ওখান থেকে মন্ত্রীর সাথে শুরু হবে ওদের শত্রুতা। এতে আমাদের কি লাভ? লাভ তো আমাদের।
শত্রুতার কারণে ওরা আর কেউ কাউকে সাহায্য করবে না। এতে ওরা আর সহজে টিকতেও পারবে না, নাই কোনো প্রমাণ লুট করতে পারবে। ঠিক আছে, ওদের পাঠানোর ব্যবস্থা করছি। ওদের দুজনকে পাঠানো হয় ভিডিও। তা দেখার পরে দুই পরিবারের শুরু হয় ঝগড়া। তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই ভিডিও দেখার পরও তুমি বলছো তোমাকে বিশ্বাস করতে? বিশ্বাস করো, এটা ফেক ভিডিও। ও তাই না? তাহলে যে রুমে তুমি এসব করেছো সে রুমটাও ফেক ছিল। আমি একজন ডক্টর, আমি আজকেই যাব ওই ওসির কাছে, তারপর দেখো আমি কি করি। চলে আসে থানার মধ্যে, এসে ওসিকে ধরে। তবে ওসি তো কথা বলতেই চাইছে না, সেজন্য বড় অফিসারকে গিয়ে ব্যাপারটা বলে। উনি ওসিকে সাসপেন্ড করে। সেজন্য ওসি যায় মন্ত্রীর কাছে। স্যার আসবে কি? হ্যাঁ আসো। কি ব্যাপার, তুমি আমার কাছে হঠাৎ করে? কেসে কোনো ঝামেলা হয়েছে নাকি? হ্যাঁ, কেসে তো হয়নি, তবে অন্য লাইনে হয়েছে। অন্য কোন লাইনে? পুরো ব্যাপারটা বলে। সেগুলো শোনার পরে ওসিও চিন্তায় পড়ে যায়, তাই কমিশনারকে কল দেয়। কমিশনার ওসি জব্বার আমার লোক, তুমিও চাকরি খাওয়ার কোনো দরকার নেই, ওকে আবারও চাকরিতে নিয়ে যাও। পুরো কথা শেষ হয়, ওসিও এখন অনেক খুশি হয়ে যায়। সত্যি স্যার, আপনার কোনো তুলনা হয় না। আমার কাছ থেকে তো ঠিকই টাকা নিলে, কিন্তু আমি তো নিলাম না। স্যার আমি থাকলে তো আপনারই লাভ, সেটা তো আপনি জানেনই। সেই জন্যই তো তোমাকে রেখে দিলাম, নয়তো রাখার কোনো প্রয়োজনই আমার ছিল না, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। 3 দিন পরে থানায় ওসিকে আবার দেখে। ডক্টর কমিশনারকে জিজ্ঞেস করে। সে তখন মন্ত্রীর কথা বলে, তাই ডক্টর চলে আসে মন্ত্রীর কাছে। স্যার আপনি ওসিকে বাঁচিয়ে দিলেন। ওসি তো আমার লোক। স্যার ওসি যদি আপনার লোক হয়, আমি কি বাহিরের লোক নাকি? তোমরা দুজনেই তো আমার লোক। তাহলে ওসি যে আমার বউয়ের সাথে এগুলো করলো, তার কি কোনো বিচার হবে না? দোষ তো একার ওসি ছিল না, তোমার বউ তো সমান দোষী। সেগুলো আমি জানি। এখন বিচার করতে হলে তো দুজনেরই করতে হবে। আমি তো আমার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তাহলে এবার ওসির সাথে তোমার প্রাক্তন বউকে বিয়ে দিয়ে দেই, কি বলো? হ্যাঁ দিয়ে দিন। তাহলে আমি তোমার বউ আর ওসিকে আসতে বলি, কি বলো তুমি? জি স্যার, আসতে বলুন। 1 ঘন্টা পরে ওসি আর হাসি ওখানেই আসে। ওদের দেখে তো ডক্টরের গা জ্বলে যাওয়ার মতো অবস্থা। আমাদের এখানে ডেকেছেন কেন? এই কাজী, ওদের দুজনের বিয়ে পড়াও। কাদের বিয়ে স্যার? তোমার আর হাসির বিয়ে। আমি তো ওকে বিয়ে করব না। 1.5 মাস ধরে ওর সাথে পরকিয়া করছো, আর এখন বিয়ে করবে না? হ্যাঁ, আমার বউ যদি জানে আমি ওকে বিয়ে করেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। কি তুই না বলেছিস কি বলেছিলাম আমি? তোর বউ মারা গেছে? মিথ্যা বলেছিলাম। স্যার ও মিথ্যা বলে। আমার সাথে এতদিন ধরে পরকীয়া করেছে, ওর জন্য আমার সংসার ভেঙে গেল। আমি ওকেই বিয়ে করব। আমি তোর মতো খারাপ মহিলাকে তো কখনোই বিয়ে করব না। এক প্রকার হাসি আর ওসির মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তখনই হাসি ওসির পিস্তল হাতে নিয়ে নেয়। বল আমাকে বিয়ে করবি? আমি তোর সাথে সংসার করব না। তাহলে তুমি আমাকে মেনে নাও। 1 মাস ধরে অন্য পুরুষের সাথে শুয়ে থেকে এখন আবার আমাকে বিয়ে করতে চাইছিস? আমি তো তোকে কখনোই বিয়ে করব না। না করলে তোদের দুজনকে আমি মেরে ফেলবো। পিস্তল দিয়ে দে আমার, ভালো হচ্ছে না কিন্তু। হাসি এলো পাথারি গুলি করতে থাকে। এতে ডক্টর আর ওসি দুজনেই মারা যায়, আর একটা গুলি এসে মন্ত্রী সাহেবের হাতে লাগে। এবার হাসি শান্ত হয়, পুলিশও চলে আসে। এই মহিলাকে এখনই জেলে নাও। জি স্যার, নিয়ে যাচ্ছে। চেঁচাতে থাকে হাসি, কিন্তু কোনো মতে কিছু হলো না। হাসিকে নিয়ে পুলিশ চলে যায়। ডক্টরের বউ তো দেখি অনেক সাংঘাতিক একজন মহিলা। হ্যাঁ, অল্পের জন্য তো আমাকেই মেরে ফেলতো। আরে আমারও তো গুলি লেগেছে, আমাকেও তো হসপিটালে নিতে হবে। ওই হারামজাদা। আরে আরে কোথায় তোরা? ওরে বাবা, আরে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো হসপিটালে। সিকিউরিটি মিলে নিয়ে আসে হসপিটালে। এবার তাহলে বুঝতে পেরেছেন তো কীরকম গোলক ধাঁধা তৈরি করা হয়েছিল। অল্পের জন্য তো মন্ত্রী রক্ষা পেল, কিন্তু বাকি দুজন যে মারা গেল এতে আকাশ খুশি হয়, আর সে খবরটা জেঠুকে বলে। সত্যি বলছিস তো? হ্যাঁ জেঠু, ওই ডক্টর আর ওসি দুজনেই শেষ। এবার বাকি আছে জর্জ আর মন্ত্রী আর ওর ছেলেরা। তুই পারবি তো প্রতিশোধ নিতে? আমাকে যে করেই হোক পারতে হবে, কোনো রকম ছাড় দেওয়া চলবে না। এখন কি করা যায় বলতো? চিন্তা করো না জেঠু, তাড়াতাড়ি করে ওদের আমি মারব।
7 দিন পরে কেস আসে আদালতে, সাথে মন্ত্রী স্বাক্ষর দেয়। ডক্টরের বউ আমার সামনে ডক্টর আর ওসিকে মেরেছে, আমার উপরেও গুলি করেছে। ওকে ওকে শাস্তি দিতে হবে, যেন যেন ভবিষ্যতে কেউ কাউকে মারার আগে 10 বার ভেবে নেয়। হ্যাঁ, আমার ফাঁসি দিলে গত কয়েক বছর ধরে যারা মানুষ মেরেছে তাদেরও ফাঁসি দিতে হবে, সাথে ভবিষ্যতে যারা করবে তাদেরও দিতে হবে। তাহলে আমি মেনে নিব আমার ফাঁসি। এটা আবার কেমন কথা? যখন কোনো সাধারণ লোক মারা যায় তখন তো ক্ষমতার জোরে তাদের ফাঁসি থেকে ঠিকই বাদ দেওয়া হয়, তাহলে আমাকে কেন দেবেন ফাঁসি? কারণ একজন ডক্টর আর ওসিকে তো মেরেছো, সাথে মন্ত্রীকেও আহত করেছো। তার মানে কি প্রভাবশালী লোকেদের মারলে সাথে সাথে শাস্তি, আর গরিবদের মারলে বছর পর বছর পার হয়ে যাবে, তবু তারা শাস্তি পাবে না? ব্যাপারটা তো তেমনই হয়ে গেল দেখছি। দেখছেন স্যার, দেখছেন কেমন কথাবার্তা, দেখছেন? আমি যা বলেছি ঠিকই বলেছি। এটা শুধু আমার কথা না, এটা জনগণের কথা। ধনী আর গরিবদের বেলায় আলাদা শাস্তি কেন হবে? কারণ তোরা গরিব আর আমরা ধনী, সেই জন্য আমাদের সাথে তোদের মিল হবে না। আমাদের যখন যা ইচ্ছে আমরা তখন তাই করতে পারি। তাহলে এখন থেকে সবকিছু চেঞ্জ করে দিন, যে ধনী আর গরিবদের জন্য শাস্তি আলাদা হবে। ধনীরা যতই অপরাধ করুক না কেন তাদের কোনো শাস্তি হবে না। অনেক হয়েছে বলা। এ আদালত হাসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আসলে আপনাদের পুরো সিস্টেমটাই অচল। আপনারা এক একজনের এক একটা সিস্টেম। আপনিও মন্ত্রীর সাথে মিশে আছেন আর ওদের বাঁচাচ্ছেন। মুখ সামলে কথা বলুন। দেখবেন একদিন এমন কেউ আসবে যে এই পুরো সিস্টেমকে বদলে দেবে, তখন নিজেরাই এই সবের জন্য আফসোস করবেন। ওকে নিয়ে যাও। এসব কিছু লোকজন টিভিতে দেখতে থাকে, কেননা অনেক কিছু এখন লোকের মনে প্রশ্ন জেগে ওঠে। 7 দিন ধরে ফেসবুকে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। একে একে সবাই বলতে শুরু করে। অন্যদিকে সবাইকে এখন সরকারের দোষ দিতে থাকে, সাথে জনগণ এখন সরকারকে তার পদ থেকে নামানোর চিন্তা করতে থাকে। তা এরই মধ্যে আপনারা সবাই শান্ত হন। এখন থেকে এদেশে যারা ধর্ষণ করবে আর মানুষ মারবে তাদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটাই আমার প্রতিজ্ঞা। এবার সে যে দলেরই লোক হোক না কেন। কথাগুলো শুনে জনগণ এখন শান্ত হয়, তবে আকাশ ভালো করে জানে এগুলো হচ্ছে জনগণকে কিছুটা বোকা বানানো। এতে তারা শান্ত হয়ে আর আন্দোলন করবে না কিছুদিন পর। আকাশ, তুই কতদূর কি করলি? চিন্তা করো না জেঠু, এবার আমি জর্জ আর মন্ত্রীর মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দেই, তারপর দেখো আমি কি করি। সাথে মৃত্যুর প্রতিশোধ দেখে যেতে পারবো কি? অবশ্যই পারবে জেঠু, তুমি শুধু একটু অপেক্ষা করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে কয়েকটা দিন যায়, জজ আর মন্ত্রীর মধ্যে কোনো ঝামেলা বাঁধানোর মতো কিছুই পাচ্ছে না। আকাশ এখন আরও অনেক এমপি ও মন্ত্রীর সাথে চলাফেরা করে। তারা নিজেদের কাজে এখন আকাশকে ডাকে। একদিন, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি মন্ত্রী সাহেব, বলেন। 1 বছর পরে তো নির্বাচন। জি, তা আমি জানি। তা তুমি আমার পাশে থাকবে তো? যদি আপনি আমাকে ওয়াদা দেন তাহলে আমি অবশ্যই আপনার পাশে থাকব এবং আপনাকে জেতাবই। কিরকম ওয়াদা? আমাকে সকল বিপদ থেকে রক্ষা করতে হবে এবং এই জেলার সভাপতি বানাতে হবে আমাকে। তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো, সেটার ওয়াদা আমি দিতে পারবো, কিন্তু সভাপতি বানাতে পারবো না। কেন পারবেন না? আরে ওই পছন্দের জন্যই তো আরো 10 জন লোক বসে আছে। এক একজন তো বলল আমাকে 2 কোটি করে দেবে, তাও সে পদ যেন তাকেই দেই। আচ্ছা, আপনি যদি ফোর্টে পাশ না করেন তাহলে তো আপনার হাতে আর ক্ষমতা থাকবে না। তা তো থাকবে না। তাহলে যে আমার কাজটা করতে পারবে আমি তার হয়ে কাজ করব। এই দেখো, রাগ করে না। ঠিক আছে, তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে। কাল এসে একটা কাগজে আমি সাইন করিয়ে নেব, সাথে ভিডিও সহ। এইসব কেন দরকার? আপনারা তো মিনিটে মিনিটে রং বদলান, সেই জন্য একটু প্রমাণ সহ রাখতে চেয়েছি। বুঝলাম আমি ব্যাপারটা। কি করার পরের দিন সাইন আর ওর ভিডিও নিয়ে আসে। এবার শুরু হবে আকাশের আসল খেলা। 6 মাস পরে মন্ত্রীর ছেলে আর ওর বন্ধুদের আকাশ তুলে নিয়ে আসে ওর আস্থানায়। ওই তোর সাহস তো কম না, তুই আমাদের তুলে নিয়ে এসেছিস। তুই জানিস না আমরা কে? এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে। তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। আমার বাবা যদি জানে আমরা এখানে আছি তাহলে তোদের সবাইকে শেষ করে দেবে। তোর বাবা তো জানতেই পারবে না। ছেড়ে দে আমাদের। কুত্তার মতো ঘেউ ঘেউ করবি না, বুঝতে পেরেছিস? তুই কিন্তু কাজটা ভালো করছিস না।
বাবু, তুই ওদের 3জনকে মার, বাকি এদের 2জনকে আমি নিজ হাতে মারব। এত সহজে মারা কি ঠিক হবে? তাহলে আপাতত ওদের 3 দিন উপোস করে রাখ, তারপর দেখি কি করা যায় ওদের সাথে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো হবে। একদিন পার হয়ে যায়। মন্ত্রী তার ছেলেদের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। অনেক খোঁজ নেওয়ার পরও কোনো কিছুই জানতে পারেনি। সেজন্য সে 2 দিন হয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজ খবরও পাচ্ছি না। স্যার, আমরা সব দিকে চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনো জায়গায় তো পাচ্ছি না। ওর বন্ধুরাও গায়েব। ওদের কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? আমার তো সেরকমই মনে হয়। সবার একসাথে মোবাইল বন্ধ হয়েছে, এখন পর্যন্ত কোনোভাবে চালু হয়নি। আমি এত কিছু জানি না, আমি আমার ছেলেকে যে কোনো মূল্যেই হোক চাই। জি স্যার, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওইদিকে 3 দিন পার হয়ে যাওয়ার পরে পিন্টু আর মাসুদ আর বাকি 3জনকে বের করা হয়। ওরা তো ভালোই দুর্বল হয়েছে দেখছি। হ্যাঁ, ঠিক বলেছিস। এবার কি করা যায়? ওরা আমার বোনকে যতটা যন্ত্রণা দিয়েছে, ঠিক ততটাই যন্ত্রণা ওদের আমি দেব। সেটা কি রকম? প্রথমত ওদের মেশিন আমি অকেজো করে দেব। কেটে দিব নাকি অন্য কোনো? অপারেশন করে ওদের বিচি 2টা খুলে নে। না ভাই, আমাদের এত বড় সর্বনাশ করবেন না। কেঁদে কোনো লাভ নেই তো, ওই পুরো জিনিসটাই লাইভ দেখানো হবে। 1 ঘন্টার মধ্যে ওদের অপারেশন শুরু হয়। পুরো ব্যাপারটা লাইভে দেখানো হয়, কিন্তু কাদের এরকম করা হচ্ছে সেটা গোপন রাখা হলো। কেননা ওদের সাথে এমনটা করা হলো সেটাও বলা হয়েছে। বর্তমানে একদিনই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। এবার কি করা যায়? ওদের কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই, ওরা এভাবেই থাকুক। ওদের যখন জ্ঞান ফিরে তখন ওদের চিৎকার শুরু হয় ব্যথায়। সে চিৎকারও লাইভে দেখানো হয়। আরও 2 দিন কেটে যায়। ওদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল, ওদের বাঁচার আশঙ্কা নেই। ভাই, কথা দিচ্ছি আর কোনো মেয়ের সর্বনাশ আমি করব না। প্লিজ ভাই, আমাকে বাঁচতে দিন। এত সহজে তো তোদের বাঁচিয়ে রাখবো না। তাহলে মেরে ফেলুন আমায়, এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। তোদের যন্ত্রণা দিয়েই মারব, তবে সেটাও আস্তে আস্তে। এভাবেই এখন পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যায়। পরের দিন বাবু, আসিফ, তোরা ওই 3জনের মাথা আলাদা করে নে, বাকি 2জনের মাথা আমি আলাদা করছি। যে বলা সেই কাজ। ওদের 5 জনের মাথা আলাদা করে দেওয়া হয়, তবে এমনভাবে কষ্ট দেওয়ার মানে হলো যেন আরও কেউ তাদের পাওয়ার ব্যবহার করে এরকমভাবে মেয়েদের ধর্ষণ আর মানুষকে মেরে ফেলার আগে 10 বার ভাবে ভিডিও করে রেখে দেয়। তোর এখন কাজ হবে এদের বডিগুলো এমন জায়গায় রেখে দেওয়া যেন সবার নজরে আসে, আর পুরো ঘটনাটা যেন তাড়াতাড়ি করে সবার নজরে আসে। ঠিক আছে, হয়ে যাবে। রাতে বাস স্ট্যান্ডের পাশে ওদের 5 জনের বডি রেখে যায় মাথা সহ রাতের ভিতরে। আকাশ চলে আসে বাসে। পরের দিন সকালে প্রতিদিনের মতো জেঠু আজকেও ওই খবর দেখার জন্য টিভি দেখতে থাকে। তখন ওদের 5 জনের মৃত্যুর ঘটনা দেখতে পায়। প্রথম পর্বে তো আপনারা জেনেছেন। তারপর সাথীর মৃত্যুর প্রতিশোধ তাহলে নিতে পেরেছিস? হ্যাঁ জেঠু, এবার আর তোমার কোনো কষ্ট হবে না। যে আইন তাদের শাস্তি দিতে পারেনি, আমি ওদের সেই শাস্তি দিয়েছি। এবার আমি মরে গেলেও তার আর কোনো আফসোস থাকবে না। শুধু সাথী কেন, দেশের মধ্যে যারা এখন থেকে এরকম অপরাধ করবে, আমি তাদের এভাবেই শাস্তি দিব। যদি তোকে পুলিশে ধরে নিয়ে যায়? যখন নিবে তখন দেখা যাবে। তাছাড়া আমাকে নিলেও বেশিক্ষণ আটকে তো রাখতে পারবে না। ওই দিন মন্ত্রীর যে অবস্থা হলো তা আপনাদের আর নাই বলি, মিডিয়ার লোক তো বোঝেনি মন্ত্রীর ছেলের সাথে এরকম হয়েছে। সেজন্য বুঝতে তো পারছেন মিডিয়া সেটাকে তেল থেকে তাল করে ছেড়ে দিবে। মোটামুটি 2-3 দিন পরিস্থিতি গরম থাকে। মন্ত্রীর সাথে যাদের ঝামেলা ছিল তাদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে এই দিকে। একটা কথা শোনো তো। কোন কথাটা স্যার? মন্ত্রীর ছেলে আর ওর বন্ধুদের কারা যেন মাথা কেটে ফেলেছে। ওদের মাথা আমি কেটেছি। তুমি কেন কাটতে গেলে? ওরা আমার চাচাতো বোনকে ধর্ষণ করে তারপর মেরে ফেলে। এখন মন্ত্রী কি তোমাকে ছাড়বে? আপনি আসেন কি করতে? আমি কি করব? আমাকে বাঁচাবেন মন্ত্রীর হাত থেকে। তা কি আজও সম্ভব হবে? দেখুন, 3 মাস পরেই নির্বাচন। যদি আমি জেলে যাই তাহলে আপনার কি হবে ভাবুন। কথাটা তো তুমি ঠিক বলেছো। আমি জেলে গেলে নির্বাচনে আপনি কার হাত ধরে উপরে উঠবেন? জেতার পরেও আমাকে তো লাগবেই আপনার।
তুমি ছাড়া যে আমার কোনো গতি নেই আকাশ। সেই জন্য যদি মন্ত্রী জেনে যায় তাহলে আপনি বাকিটা দেখবেন। ঠিক আছে, সেটা তো করতেই হবে। ঠিক আছে, চলি আমি তাহলে। চলে আসে ওখান থেকে। এইদিকে পুলিশ ওর ভার্সিটিতে কথা বলে আকাশের নাম জানতে পারে, সেটাই এসে মন্ত্রীকে জানায়। কোন আকাশ? আমি তো চিনি না ওকে। আমি ওর ছবিও এনেছি, আপনি একবার দেখে নিন। ছবি দেখে মন্ত্রী ঠিকই চিনতে পারে। কিভাবে চিনে তা আপনারা তো জানেনই। ওকে তাড়াতাড়ি করে ধরার চেষ্টা করো। ওই মেরেছে আমার ছেলেকে। হ্যাঁ, ঠিক আছে স্যার। পরের দিন আকাশকে নিয়ে থানায় আসে, জেলে ঢুকিয়ে রাখে। তুই কি নতুন এই থানায়? একজন অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় তুই জানিস না। যেখানে চাইলেই আমি তোকে মেরে ফেলতে পারি সেখানে তোকে এত সম্মান দিব, তুই তা ভাবলি কি করে? তুই আমাকে মারবি? এত সাহস তোর? 10 মিনিট অপেক্ষা কর, তাহলেই তুই বুঝতে পারবি আমি কে আর কি করতে পারি। ঠিক আছে, দেখি কি করতে পারিস। 10 মিনিট পরে থানায় 150 জন ছেলে আসে আকাশকে নেওয়ার জন্য। এক কথায় যেখানে পুরো একটা থানা 30 জনের মতো পুলিশ থাকে, সেখানে আকাশের লোকজনই এসেছে 150 জন। অফিসার তো ভয়ে আছে। তালা কি তুই খুলবি? জি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। বের হয়ে আসে। অফিসার তো ভয়ে আছে, সাথে থানায় থাকা বাকি পুলিশগুলো। তোর ওই মন্ত্রীকে বলে দিবি আগের আকাশ আর এখনকার আকাশের অনেক তফাৎ আছে। জি স্যার, বলে দিব। আপনি তাহলে আসুন। তোদের যেন আমি এরপর থেকে আমার আশেপাশেও না দেখি। বললাম তো আমি আপনার আশেপাশেও আসবো না, তাও আমার কোনো ক্ষতি করিয়েন না। তারপর আকাশ ওখান থেকে চলে আসে। আকাশ চলে আসে থানা থেকে। অফিসার মন্ত্রীকে জানাই বিষয়টা। মানে ওই বদলা দেওয়ার জন্য এমনটা করেছে? জি স্যার, এটা ও স্বীকার ও করেছে, কিন্তু ওকে তো ধরতেই পারছি না। ওর যে লোক। আমার ছেলেকে মেরে ও পার পেয়ে যাবে, সেটা তো হতে দিতে পারি না। কি করবেন, দুজনই পাওয়ারফুল লোক আপনারা, সেই জন্য আপনারা কেউ কারোর সাথে লেগে মনে হয় পারবেন না কোনো কিছু করতে। আমি একজন মন্ত্রী, যদি আমিই না পারি তাহলে আর কে পারবে বল? হ্যাঁ, আমরা তো দ্বিতীয়বারও ওকে থানায় নিয়ে আসার কথা চিন্তাও করতে পারবো না। ঠিক আছে, আমি সরাসরি তাহলে কোর্ট থেকে ওকে গ্রেপ্তার করার নির্দেশ নিয়ে আসবো। সে যাই করুন, আমরা ওকে আমাদের থানায় আর রাখবো না। এত ভয় পেলে চাকরি করতে কে বলেছে তোকে? মৃত্যুর ভয় সবারই থাকে। পরের দিন মন্ত্রী চলে আসে কোর্টে। এসে আকাশের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে। সেটা এনে কমিশনারের কাছে আনে। এবার দেখো আমি কি করি। 2 দিন পরে আবারও আকাশকে কমিশনার গ্রেপ্তার করে। তবে এবার আব্বাস সোজা চলে আসে জজের কাছে। আকাশ, জামিন দিতে হবে, কাগজে সাইন করুন। আমাকে তো মন্ত্রী। আমি এত কিছু জানি না, ওকে বের করতেই হবে। আমি একবার মন্ত্রীর সাথে কথা বলে নিই। কথা শেষ হওয়ার 30 মিনিট পরে মন্ত্রী আসে। এরপর শুরু হয় তুমুল ঝগড়া। আমি আবারও বলছি, ওকে বের করবেন কিনা। যদি না করেন এই কোর্ট থেকে বের হলেই কিন্তু আপনাদের খেলা আমি শেষ করে দেব। দেখছেন দেখছেন আপনাকে কিরকম থ্রেট দিচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই ওকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিলেন। এটা যদি জানাজানি হয় তাহলে ব্যাপারটা কোথায় দাঁড়াবে সেটা বুঝতে পারছেন তো। জাজ দেরি না করে বেল পেপার সাইন করে দেয়। এই কাগজটা দেখিয়ে আকাশকে আস্তানায় নিয়ে যা, আমি এখানে কথা বলে আসছি। লোকজন যায় থানায়, ওখানে পেপার দেখিয়ে ছাড়িয়ে নেয়। ভাই কোথায়? ভাই কোর্টে মন্ত্রী আর জজের সাথে কথা বলছে, আপনাকে আস্তানায় নিতে বললো। আচ্ছা, তোরা আস্তানায় যা, আমি কোর্টে ওনাদের সাথে কথা বলে আসছি। কোর্টে যেতে থাকে। এখন কোর্টে শুরু হবে আসল খেলা, যা আপনারা কিছু সময় পরেই জানতে পারবেন। কোর্টে আসার পরে। এ কি, তুমি এখানে? এসেছি এদের দুজনের সাথে, তো আপনি পারবেন না, তাই আমিও আসলাম। আমার ছেলেকে তোর মারাটা মোটেও ঠিক হয়নি। তুই চাইলে যত টাকা চাইতি আমি তোকে তত টাকাই দিতাম, কিন্তু সেগুলো তো করিসনি। আমার বোনকে যখন মেরেছে তখন তো আপনি ওকে কোনো শাসনই করেননি, উল্টো ওকে উস্কে দিলেন অন্য মেয়েদের সাথে ফুর্তি করার জন্য। কেউ কি নিজের ছেলেকে শাস্তি দিবে নাকি? হ্যাঁ, এই জন্যই তো আমি দিলাম। যাক গিয়ে, আর বাকি রইল জর্জ। আপনার কাজ হচ্ছে ন্যায় বিচার করা, কিন্তু টাকা খেয়ে এক পক্ষের হয়ে বিচার করাটা আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না?
তবে আপনাদের দুজনের খেলাও আমি শেষ করব, কথাটা কিন্তু মনে রাখবেন। এবার আব্বাস সহ চলে আসে ওখান থেকে। তবে আব্বাস তো এখন অনেক পাওয়ার, তার উপর আকাশ যা শুরু করেছে এতে তো উনি আরও অনেক বেশি খুশি হয়ে যায়। বিকেলে ইরা দেখা করে আকাশের সাথে। ওদের কি তুমি মেরেছো? হ্যাঁ, কেন বলো তো? এখন যদি পুলিশ তোমাকে গ্রেপ্তার করে? পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে, আবার সপরেও দিয়েছে। ছেড়ে কেন দিল? ওই যে ওরা যেমন পাওয়ার দেখিয়ে পার পেয়ে গেল, আমিও তেমনই করে পাওয়ার দেখিয়ে বের হয়ে এসেছি। এক কথায় শোধবাদ। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন অন্যায় করে যাবে ততদিন আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সরকার যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে আমি ওদের বিচার করব, কিন্তু তাও শাস্তি তো ওদের পেতেই হবে। কিন্তু দেখিও এতে তোমার একটা সময় ক্ষতি না হয়ে যায়। কিছুই হবে না আমার, চিন্তা করিও না। আচ্ছা, সাবধানে থাকিও। চলি আমি। 1 মাস পরে দেশের মধ্যে আরও 3টা মেয়েকে ধর্ষণ করা হয়, কিন্তু তাদের কোনো বিচারই হচ্ছে না। টাকা খেয়ে সবাই চুপ করে আছে। ব্যাপারটা যখন আকাশের কাছে আসে। ভাই এখন তাহলে কি করা যায় বলেন? ওই ছেলেগুলোর ঠিকানা বের করো আর ওদের উঠিয়ে নিয়ে আসার ব্যবস্থা করো। জি ঠিক আছে। পরের দিন ওদের উঠিয়ে আনা হয়, একটা রুমে বন্দি করে। তারপর লাইভে যাওয়া হয় এবং ওদের কি দোষ ছিল সেটাও বলা হয়। আপনারা যদি চান ওদের শাস্তি হোক তাহলে হ্যাঁ বলে কমেন্ট করেন। যার পক্ষে বেশি ভোট পড়বে সে হিসেবেই করেই আমরা ডিসিশন নিব। কয়েক মিনিটে সবাই হ্যাঁ বলে কমেন্ট করে যায় সব কিছু দেখার পরে। তাহলে আপনারা যখন চাইছেন ওদের মেরে ফেলি, তবে মারার আগে ওদের পরিচয় তো দিয়ে যাই। ওই তোরা এক এক করে নিজেদের পরিচয় বল। ওরা নিজেদের পরিচয় বলতে থাকে। একজনের বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বড় একজন অফিসার, আরেকজনের বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানের অনেক বড় একজন সার্জন, আরেকজনের বাবা তো দেশের টপ বিজনেসম্যানেদের মধ্যে একজন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো কেন সরকার ওদের বিচার করতে ব্যর্থ হয়। ওদের মেরে দানাগুলো কেটে ফেলো যেন ধর্ষণ না করতে পারে, সাথে একটা করে হাত আর একটা করে পা। এক কথায় ওদের জিন্দাই মেরে ফেলার মতো করে রেখে দিব। তাই করে 2 দিন পরে ওদের সাথে যে যার বাসার সামনে নামিয়ে দেয় রাতের বেলায়। ওদের এই অবস্থা দেখে সবাই তো এখন খুশি, কারো কোনো রকম আপত্তি নেই। কয়েকটা দিন পরে আমি শিওর ওই এই কাজ এই আকাশই করেছে। কিন্তু কোনো প্রমাণিত নেই। ওখানেই তো সমস্যা। দেখুন, সবাই জানে কাজটা আকাশই করে, কিন্তু প্রমাণ ছাড়া ওকে ধরা মানে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। সেটাই তো দেখছি। এখন তাহলে কি করব? ওনারা 3 জন তো আমার লোক, আমার কাছে এসেছে বিচার চাইতে। দেখুন, প্রমাণ ছাড়া আকাশকে ধরা সম্ভব না। যদি কোনো সাধারণ লোক হতো তাহলে ধরে এনে মেরে ধরে একটা ব্যবস্থা করা যেত। সেটা আমিও বুঝতে পেরেছি। ক্ষমতায় থেকেও আমি আমি কোনো কিছুই করতে পারছি না। উফ, আর তো মাত্র 1টা মাস, এরপরই তো নির্বাচন। বুঝছি না এবার আমি পাস করব কিনা। ওটাই তো চিন্তার বিষয় এখন। 20 দিন পরে নির্বাচনের তারিখ দিয়ে দিল। এবার যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়ে। আকাশ তো আব্বাসকে জেতানোর জন্য কাজ করতে থাকে। মার্কা দেওয়া শেষ হলে বাবু, মন্ত্রীর ছেলের যে কুকীর্তিগুলো খবরে চালিয়ে দে, সাথে ফেসবুকেও দিয়ে দে। ঠিক আছে ভাই, দিচ্ছি। সব জায়গায় ভিডিও দেওয়া হয়ে যায়। এখন আগে যারা মন্ত্রীকে ভেবেছিল ভোট দিবে তারা এখন ভোট দিবে না। এতে মন্ত্রী তো পুরো টেনশনে পড়ে যায়। এখন এখন আমি কি করব? তোমার তখনই কিছু একটা করার দরকার ছিল। কখনকার কথা বলছেন? যদি তুমি তোমার ছেলেকে তখন বিন্দুমাত্র শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে এমনটা হতো না। কিছু একটা দেখিয়ে ওদের 5 বছর জেল দিতাম। এরপর তুমি মাঝে মাঝে ওকে নিয়ে এদিক সেদিক নিতে পারতে, আমি তো সে ব্যবস্থাও করে দিতাম। আমাকে তো আগে তা বলেননি। বলার সুযোগ তো দাওনি আমাকে। তোমার তখন একটাই কথা ছিল, তোমার ছেলেকে জেলে নেওয়া যাবে না। কে জানতো ওই ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কিছু করবে? এখন তো কিছু করার নেই, উল্টো তোমার বিরুদ্ধে না অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হয়। তোমার ছেলে যা কিছু করে গেছে সব কিছু রেকর্ড করে রেখে দিয়েছে ওই ছেলে, এখন সেটাকেই তোমার বিরুদ্ধে লাগাচ্ছে। এবার আর মনে হয় আমার মন্ত্রী হওয়া আর হলো না। জেলে যেতন হয় কি না
সেটাই আগে ঠিক করো। তুমি আসো মন্তিনী। কয়েকদিন পরে নির্বাচন। এবার মন্ত্রী হেরে যায়। হেরে যাওয়ার পরে তাকে জেলে ঢুকানো হয়। ওইদিকে আমি এবারও জয়ী হলাম, আর সব কিছু হয়েছে তোমার জন্য। আপনি যদি সব সময় মানুষের কথা ভাবেন তাহলে আমিও আপনার কথা ভাবব। ওই সব নিয়ে তুমি ভেবো না। আপাতত আপনি আপনার মতো করে কাজ করতে থাকুন। ঠিক আছে আকাশ। এবার ওদের কাজ করার ধরন একদম আলাদা হয়ে যায় পরে। আকাশ, বাবা আমার জন্য ছেলে দেখছে। তোমার বাবা তো এমনিতেই আমাকে মেনে নেবে না। কেন মেনে নিবে না? এই যে আমি একটা গুন্ডা। একদম চুপ। তুমি তো খারাপ কোনো কাজ করছো না। কিন্তু ভালো কাজের মধ্যেও তো পড়ে না। যতটুকু যাই পড়ে এতেই অনেকটা হয়ে যাবে। বাবা তোমাকে যা যা প্রশ্ন করবে তার ঠিক ঠিক উত্তর দিবে। এক কথায় সব সত্য কথাই বলতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছ। আচ্ছা তাই হবে। তা কবে নিয়ে যাবে? বাবাকে আমি তোমার কথা বলি, তারপর দেখি বাবা কি বলে। ঠিক আছে, বলে দেখো। তুমি একটা বিজনেস তো দিতে পারো। ছোটখাটো একটা অফিস তো আছে। ওই অফিসে তো তুমি এই রাজনৈতিক কাজ করো, এর বাইরে তো করা লাগবে। আমাদের একটা মার্কেট আছে, তাহলে ওটাকেই ঠিক করে ফেলি, কি বলো? ঠিক আছে, তাই করো। পরদিন লোকজন দিয়ে ঠিক করতে থাকে। তখন না জেনে কিছু ছেলে আসে চাঁদার জন্য। ওই কাজ যে শুরু করেছিস, চাঁদা দিবি না? তোরা কে? ওই বেটা, আমরা কে মানে? তুই চিনিস না আমরা কারা? আরে ভাই, যদি চিনতাম তাহলে তো জিজ্ঞেস করতাম না। আমি রানা ভাইয়ের লোক। কোন রানা? এই শহরে একটাই রানা ভাই আছে, সেই জন্য বেশি পটর পটর করবি না। ঠিক আছে, তোদের রানা ভাইকে নিয়ে আয়, তারপর দিব টাকা। রানা ভাই এরকম ছোট্টখাটো চাঁদা নিতে আসে না। আরে দরকার হলে চাঁদা বাড়িয়ে দিব। ঠিক আছে, কার নিয়ে আসবো ভাইকে? ঠিক আছে। ওরা চলে যায়। পুরো কাজ চলতে থাকে। কালকে দুপুরের আগে কাজ শেষ। তখনই ওখানে রানা আসে। কিরে, তোরা নাকি আমার লোকদের টাকা দাস নাই? হ্যাঁ দেইনি, আপনার হাতে দিব বলে দেইনি। ঠিক আছে, এখন দে টাকা। হাত বাড়িয়ে দেয় আর ওই হাতেই বাবু গুলি করে। এতে রানার সাথে আসা ছেলেগুলো তো যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে। তোর সাহস তো! বাকি কথা বলার আগে থাপ্পড় দেয় রানাকে। বেচারা এক হাত দিয়ে আরেকটা হাত ধরে আছে। রক্ত যে পড়ছে সেদিকে রানার ঠিকমতো খেয়ালই নেই। এখনো সময় আছে, হসপিটালে যা, নয়তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তবে যাওয়ার আগে আমার নামটা শুনে যা, আমি বাবু। নাম শুনে রানা হাত ছেড়ে বাবুর পা ধরে রাখে। ভাই, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন। তোকে যেন আশেপাশেও না দেখি, যা আগে চিকিৎসা কর। জি ভাই, এক্ষুনি যাচ্ছি। রানা ভয়ে নিজের জীবনটা নিয়ে কোনোভাবে পালাই ওখান থেকে। পুরো জায়গা 3 দিনের ভিতরে পুরোপুরি শেষ হয়ে যায়। অন্যদিকে তুই যে ছেলের কথা বলছিস ওই ছেলের তো কোনো যোগ্যতা নেই যে তোকে বিয়ে করবে। বাবা, ও অনেক ভালো একটা ছেলে। কতদিন ধরে ওকে চিনিস? তাও 3.5 বছর ধরে। এতগুলো বছর হয়ে গেল, তুই তো আমাকে কিছুই জানালি না। জানাইনি কারণ তুমি এত বছর ধরে আমার জন্য ছেলেও খুঁজে দেখোনি, সেই জন্য আমি জানাইনি কোনো কিছু। ও একটা খারাপ ছেলে। শহরের সব গুন্ডা বদমাইশ ওর কথা শুনলে ভয় পাই। এটাই তো দরকার। ওকে দেখে যত ভয় পাবে ততই আমার জন্য ভালো। তুই দেখি পুরোই অন্ধ হয়ে গেছিস। দেখো বাবা, আমি ওর সব কিছুই জেনেই কিন্তু ওর সাথে রিলেশনে গিয়েছি। আমি তোদের দুজনকে কখনোই মেনে নেব না। কোথায় আমি আর কোথায় ওই ছেলে? তুই কিভাবে কিসের সাথে কি মেলাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো বাবা, আমি যতটা আকাশকে জানি ততটাই বলছি। ও অনেক ভালো ছেলে। তাছাড়া ও যে কাজগুলো করেছে সবগুলো তো ভালো কাজ। আমি এত কিছু জানি না। ওকে আমি কখনো জামাই হিসেবে মেনে নিব না। আমার পক্ষে ও অন্য কাউকে বিয়ে করা সম্ভব না বাবা। এটা আমি তোমাকে বলে দিলাম। না করতে চাইলে জোর করে করাবো। ছেলেপক্ষ যদি জানে আকাশের কথা, তাহলে তোমার কি মনে হয় সেই ছেলে রাজি হবে? সে অবধি তারা কখনো পৌঁছাতে পারবে না। কি করার পুরো কথাগুলো আকাশকে জানাই। তুমি তো জানো কেন আমি এই পথে এসেছি। সেটা আমি জানি আকাশ। এখন যদি এই পথ আমি ছেড়ে দেই তাহলে তো আমার শত্রুরা আমাকে বাঁচতে দিবে না কোনোভাবেই। সেটাও আমি জানি,
কিন্তু এখন আমি কি করব? তোমার বাসার ঠিকানা দাও। ঠিকানা দিয়ে কি করবে? আমি লোক পাঠিয়ে রাখবো, তাহলে কোনো কিছু হলে ওরা সামাল দিবে। যদি সব কিছু বাইরে সেট করা হয়? তাহলে ওখানেও ব্যবস্থা করব। কিন্তু বাবা যদি জানতে পারে? আরে উনি জানবে কি জানবে না তা জেনে আমার কি কাজ? তোমার বিয়ে কোথাও হবে না, এটাই তো শেষ কথা। সমস্যা নেই, সব কিছু তো তোমাকে জানাবই। তা তোমার বাবা কি করে সেটাই তো জানা হলো না। কি বলো? তোমাকে আমি কি বলিনি? না তো, আমাকে তো এই ব্যাপারে তুমি কোনো কিছুই বলনি। আমার বাবা একজন বিজনেসম্যান, আমাদের দেখে টপ বিজনেসম্যানদের মধ্যে দ্বিতীয়তম। কি বলো? নাম কি ওনার? ওনার অফিস কোথায়? রফিক চৌধুরী আমার বাবা, অফিস তো গুলশান। ওনার কাছে আবার কেউ চাঁদা চায় না তো? ওই ব্যাপারে আমি কিছুই জানি না, ওই সব বিষয়ে বাবা ভালো বলতে পারবে। আচ্ছা, জিজ্ঞেস করে দেখিও। কেন বলো তো? তাহলে এরপর থেকে কেউ যদি চাঁদা নেওয়ার জন্য আসে তাহলে আমার নাম বলতে বলিও। বাবা সেটা জীবনেও বলবে না। সেটা তোমার বাবার ব্যর্থতা। আচ্ছা, আমি এখন রাখি। ঠিক আছে, সাবধানে থাকিও। ঠিক আছে, রাখি তাহলে। কথা শেষ হলে আকাশ চলে আসে আব্বাসের বাসায়। কি খাবে তোমরা? আমার খবর তো ভালোই, তা আপনার কি খবর? বুঝতেই পারছো কতটা ভালো আছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বর্তমানে দেশে যা শুরু হয়েছে তার খেয়াল কি রাখেন? সবই তো রাখি ঠিক মতন। নতুন করে আবার কোনো কিছু হয়েছে নাকি? তা হয়েছে বলতে? কি হয়েছে আমাকে একটু বলো তো। আপনার দলের এক একজন মন্ত্রী যেভাবে যা শুরু করেছে তাতে করে তো। কি করবে? জনগণ ভোটে ওদের চুষে খেয়েছে, এবার ওরা চুষে খাবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে এত দুর্নীতি করবে? আচ্ছা, তুমি আমাকে দেখেছো আমি ভোটে কত কোটি টাকা খরচ করেছি? সেটা তো তুমি জানো। তাও 50 কোটি তো খরচ করেছেন। তাহলে এই 5 বছরে ওদের সে টাকা আগে উঠাতে হবে, আবার সে নির্বাচন করবে, তার জন্য অগ্রিম 50 কোটি টাকা জোগাড় করতে হবে। তাহলে 5 বছরে মোট কথা 100 কোটি টাকার দুর্নীতি করতেই হবে। তা তো লাগবে, একবার পুঁজি উঠে গেলে আর কি লাগে? এর বাইরে 5 বছর ধরে পোলাপান পালতে হবে। তুমি নিজেই দেখো, তোমার পিছনে তো প্রতি মাসে 20 লক্ষ টাকার মতন খরচ দিতে হয়। কি করব? আমি তো আমার লোকেদের দিয়ে খারাপ কোনো কাজ করাই না। আপনি যে টাকা দেন তা আমি ওদেরই দিয়ে দেই। ওরা নিজেদের রোজগার করে, যখন প্রয়োজন হয় তখন আমি ওদের মাসে 5,000 টাকা করে দেই এক একজনকে। আমি তো জানি তোমার ব্যবসা আছে, তুমি সেখান থেকে রোজগার করো, কিন্তু পোলাপান পালাতে হলে ওদেরও খরচ দিতে হয়। সেটা জানি, তাই তো আমার সব কাজ করে। আর মাসে ওদের যা দেই একদিক দিয়ে বলতে গেলে এটা ওদের বোনাসের মতো। তাহলে এখন বলো আমি কেমনে কি করব? অবশ্য জনগণেরও দোষ আছে, ওটা টাকা খেয়ে পুরো সিস্টেমটাই নষ্ট করে দেয়। সেজন্য যে যত খরচ করবে তাকে ঠিক আবার তেমনই করে, সে টাকা উঠাতে হবে। তারপরেও দুর্নীতি একটু কম করতে বলেন, যেন জনগণও একটু শান্তি পায় আর ওদের সমস্যাও যেন না হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি কথা বলে নেব ওদের সাথে। ঠিক আছে, চলি তাহলে। 5 দিন পরে একটা জনসভা আছে, লোক রেডি রেখিও। ঠিক আছে, হয়ে যাবে। 3 দিনের ভিতরে 1000 লোক রেডি করে ফেলে। 5 দিন জনসভায় মোটামুটি 2000 লোক রেডি। তুমি তো ফাটিয়ে দিয়েছো। আপনি লোক চেয়েছেন আর আমি দিব না, সেটা কি করে হয়? খরচ কেমন কি দিতে হবে? খরচ আপনাকে দিতে হবে না, ওদের যা দেওয়ার আমি দিয়ে দেব। শুধু বিপদে ওদের পাশে থাকলেই হবে। আরে তুমি থাকা আর আমি থাকা তো একই কথা। আচ্ছা, এখন চলি তাহলে। আচ্ছা শোনো, একটা রাস্তা বানানোর কাজ আছে। ওই সব তো আমি পারি না। তোমার যে লোকজন আছে চাইলে ওদেরকে কাজে লাগাতে পারো, টাকা তো পাবি। আচ্ছা, আমি কথা বলে দেখব। ঠিক আছে, যাও তাহলে। ওইদিকে ইরার জন্য ওর বাবা ছেলে নিয়ে আসে দেখানোর জন্য। ব্যাপারটা ইরা আকাশকে জানিয়ে দেয়। সমস্যা নেই, আমার লোক বাইরে আছে, ওনারা গাড়ি থেকে নামলেই এরা এসে কথা বলে নেবে। ঠিক আছে। নাজমা, কোথায় গেলে তুমি?
কি হয়েছে বলো? ওরা তো এসে গেল বলে, তোমার কি এখনো হয়নি? আমার তো শেষ, কিন্তু ইরা তো তৈরি হচ্ছে না। ওকে জোর করে হলেও রেডি করাও। যেখানে ছেলেরা আসবেই না সেখানে রেডি হয়ে কি করব। ছেলে আসবে না মানে? ওরা তো বলল 5 মিনিট লাগবে। এই 5 মিনিটে আর শেষ হবে না বাবা। ব্যাপারটা রফিক চৌধুরী মোটেও বুঝতে পারেনি, সেজন্য ভাবতে থাকে। ওইদিকে একটা গাড়ি ইরাদের বাসার দিকে আসছে, সেজন্য ওই গাড়িটা দাঁড় করাই। দেখুন, আমাদের মারবেন না। দরকার হলে আমার কাছে যা আছে সব কিছু নিয়েছেন। দেখ, আমাদের যা চাই তা তোরা দিবি তো? জি বলুন, কি চান আপনারা? বেশি কিছু না। যে মেয়েকে দেখার জন্য যাচ্ছিস সেই মেয়েকে বিয়ে করার কথা না করে দিবি। বলবি মেয়ে পছন্দ হয়নি। কিন্তু কেন বলবো? কারণ ওই মেয়েকে আমাদের ভাই পছন্দ করে। যদি তুই বিয়ে করতে চাস করতে পারিস, কিন্তু কবুল বলার 1 সেকেন্ডের আগেই আমি তোদের পুরো পরিবারকে বোমা দিয়েই উড়িয়ে দেব। এখন তোরাই ঠিক কর, বেঁচে থাকতে চাস নাকি মরতে চাস? আমি বাঁচতে চাই। তাহলে আমরা যা বলেছি তাই ভিতরে বলবি, যেন কেউ বুঝতে না পারে আমরা তোদের শিখিয়ে দিয়েছি। যদি উল্টো পাল্টা কিছু বলিস তাহলে বাইরে আসলেই তোদের শেষ করে দেব। এমনটা করবেন না, আমরা ভিতরে গিয়ে ভেঙে দেব বিয়ে। ঠিক আছে, যা এখন ভিতরে। ওদের ভিতরে পাঠিয়ে আকাশকে কল দিয়ে জানাই। ওইদিকে ইরা ও ছেলেকে ভিতরে দেখে ভয়ে তো শেষ, তাই কল দেয় আকাশকে। তুমি তো বলেছিলে। আরে চিন্তা করো না। চিন্তায় আমার অবস্থা শেষ, আর তুমি বলছো আমাকে চিন্তা না করার জন্য। আমার লোকেরা বাইরে সব সেটিং করে দিয়েছে। ওই ছেলে নিজেই বিয়ে ভেঙে দিবে, যেন তোমার বাবার কোনো সন্দেহ না থাকে। কেমনে কি? কিছুই তো বুঝতে পারছি না। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি যাও ওদের সামনে, দেখবে ওরাই বিয়ে ভেঙে দিবে। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি, তুমি এখন যাও। ঠিক আছে। কোনো মতে ইরা ওদের সামনে এসে দেখে ইরার বাবা মা কথা বলছে ছেলে আর ছেলের বাবা মার সাথে। ওনাদের নাস্তা দে। আন্টি, আমরা এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলো, কি কথা? আমার পক্ষে ইরাকে বিয়ে করাটা মোটেও সম্ভব না। কথাটা শুনে ইরা তো খুশি হয়, কিন্তু ইরার বাবা তা মোটেও খুশি না। কি হয়েছে? কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলো। না আঙ্কেল, কোনো সমস্যা নেই। তাহলে বিয়ে ভেঙে দেওয়ার কারণ কি? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এইসব কি বলো? তোমার বাবা মা তো আমাকে এই বিষয়ে কোনো কিছুই বলেনি। আসলে বাবা মা আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার গার্লফ্রেন্ডকে না পেলে আমি আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে ওই মেয়ে এমনটা করবে না। না আঙ্কেল, আমি পারবো না। আসি তাহলে, মা বাবা চলো। বেরিয়ে আসে, তখন আবারও আসিফের সাথে দেখা হয়। কিরে, বিয়ে ভেঙে দিয়েছিস তো? জি ভেঙে দিয়েছি। দাঁড়া, একটু শিওর হয়ে নেই। কল দিয়ে শিওর হয়ে নেয়, তারপর 1 লাখ টাকা ছেলের হাতে দিয়ে যা, এই টাকা দিয়ে এনজয় কর। ওরা চলে যায়। এদিকে রফিক চৌধুরী বুঝতে পারল না কি থেকে কি হয়ে গেল। কিছু সময় পরে দেশের মধ্যে 5টা মেয়েকে কারা যেন ধর্ষণ করে মেরে ফেলে। বর্তমান চ্যানেলে ওই সব নিয়ে কোনো নিউজ নেই, নিউজটা আসলে ফেসবুকে। আপনারা তো জানেন টিভি চ্যানেলগুলোর অবস্থা, সেজন্য আপনাদের আর নাই বলি এই বিষয়ে। তাহলে এদের পিছনে কার হাত আছে তা জানবো কি করে? পুলিশ আর মিডিয়া যখন চুপ করে আছে তখন বোঝাই যাচ্ছে বড় কোনো লোকের হাত আছে এখানে। কিন্তু তাহলে তো আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তাহলে কাজে লেগে পড়। ঠিক আছে ভাই। পুলিশ তো কোনো তদন্ত করছে না, সেজন্য বাবু পুরো বিষয়টা জেনে নেয়, তা এসে জানায়। তাহলে এবারও বড় বড় লোকের মাথা রয়েছে। তাদের মধ্যে একজন ডিসি, একজন ম্যাজিস্ট্রেট, একজন শিক্ষক, ডক্টর আর একজন এমপি। বাহ, এই তো দেখি সব বড় বড় লোক। তা ব্যাপারটা কিভাবে ঘটলো কিছুই তো বুঝলাম না। আসলে 5টা মেয়ে ভার্সিটিতে পড়ে, শিক্ষক যিনি ওনার কাছে প্রাইভেট পড়ে। বুঝতে পেরেছি। ওরা 5 জন যখন আসলো তখন বাকি 4 জনও আসলো, তারপর বাকি কাহিনী ঘটলো। আর কথাতেই বোঝা যাচ্ছে ওরা 5 জনেই বন্ধু হয়। একদম ঠিক ধরেছেন, তবে শিক্ষকের নামটা জানি, এর বাইরে বাকিদের নাম এখনো জানি না। শিক্ষককে ওঠানোর ব্যবস্থা কর, তারপর কথা বের কর, দেখবি বাকিদের নাম ঠিকানা সবই বলবে। এরপর
শিক্ষককে তুলে আনা হলো। অনেক মারধরের পরে বাকিদের নাম পরিচয় বলো, সবটা রেকর্ড করা হলো এবং সেটা ফেসবুকে দিয়ে দিল, সাথে চ্যানেলে চালানোর জন্য বলে। 1 ঘন্টায় পুরো সংবাদ সব জায়গায় চলে যায়। এরপর আকাশ নিচে লাইফে আসে। দেখলেন তো আপনারা, যারাই নেতা হয়, পাওয়ার পায়, তারাই এইসব করে বেড়ায়। এখন আপনারা ঠিক করবেন কি করা যায়। এই দেশের আইন তো এদের বিচার করতে পারবে না, যদিও করে বড় জোর কয়েকটা বছরের জেল দেবে, কিন্তু জেলে ওরা থাকবে ভিআইপি ভাবে। এখন জনগণ আপনারাই ঠিক করুন ওদের ঠিক কি বিচার করা যায়। বর্তমানে ওরা পলাতক। এই দেশের পুলিশ কি পারবে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে? যদি না পারে তাহলে আমি থাকলেই হবে। ধন্যবাদ সবাইকে। এবার শুরু হয় দেশের মধ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে যায়। এক একে সবাই রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে। বাংলাদেশ বলেই কথা, এই দেশে বিচার চাইতেও আন্দোলন করা লাগে। এক কথায় আপনি যাই করতে চান না কেন, আন্দোলন করেই আপনাকে দাবি করতে হবে। মোটামুটি 2 দিন পরিস্থিতি অনেক গরম থাকে ওইদিকে। আব্বাস, তোমার লোক কি করছে? খারাপ তো কিছু না। রাস্তায় যা কিছু হচ্ছে তা কি তোমার কাছে ভালো মনে হচ্ছে? যদি আমরা ওদের বিচার করতাম তাহলে তো এমনটা হতো না। বিচার করবো কি করে বলো? কেন স্যার, করতে সমস্যা কোথায়? যারা কাজটা করেছে তারা তো আমাদের দলের লোক, তাদের এখন শাস্তি দিব কি করে? দেখুন স্যার, আমার মনে হয় আমাদের একটু অ্যাকশন নেওয়ার দরকার। নয়তো দেশে যে হারে ধর্ষণ আর মানুষ মারা যাচ্ছে, এতে করে তো যে কোনো সময় আমাদের গদি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাহলে তুমি বলছো ওদের শাস্তি দেওয়ার জন্য? জি স্যার, ওদের শাস্তি দেওয়াটা অনেক বেশি দরকার। তাহলে আমি ওদের ধরার জন্য নির্দেশ দিচ্ছি। জি স্যার, তাড়াতাড়ি করুন, নয়তো পাবলিক যে হারে খেপেছে কিছু একটা তো করে ফেলতেই পারে। তাহলে একটা ফ্রেশ কনফারেন্স ডাকো। তার চেয়ে ভালো আমরা সরাসরি শাহবাগ চলে যাই, ওখানে এমনিতেই ফ্রেশ আছে। ওখানে যদি আপনি বলে দেন তাহলেই হবে। তুমিও সাথে থাকিও, বলা তো যায় না পাবলিক কোন দিক দিয়ে এসে আবার কি বলে ফেলে। জি স্যার, চলুন তাহলে। 1 ঘন্টা পরে শাহবাগ আসে। যারা আন্দোলন করে তাদের কাছে আসে, এসে কোনো কথা না শুনে ফ্রেশদের উদ্দেশ্যে বলে, সাথে বাকি জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলে। তার সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরি। 5টা মেয়ের সাথে যা কিছু হয়েছে তা অনেক অন্যায় হয়েছে। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের 2 দিনের ভেতরে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হলো। যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করতে হবে। যদি কোনো সাধারণ জনগণ তাদের দেখতে পান বা খুঁজে দিতে পারেন, তাকেও সহ পুরস্কার দেওয়া হবে। সবাইকে গ্রেপ্তার করার পরে আদালতে নিয়ে যাওয়া হবে। বাকিটা আপনাদের রায়ের উপরেই নির্ভর করবে। কথাগুলো বলার পরে সবাই হাততালি দিতে থাকে। এক এক করে সবাই শাহবাগ ছেড়ে দিতে থাকে। দেখেছেন স্যার, কাজ হয়ে গেছে। সত্যিই তুমি বাঁচালে আমাকে। স্যার, আমাদের কাজই তো এটা। এখন তাহলে চলি আমরা। জি স্যার, চলুন। 2 দিন পরে ওদের 5 জনকে একত্রিত করা হয়। তবে এই কাজে আকাশের লোকেরাও অনেক সাহায্য করেছে। 2 দিন পরে। আচ্ছা, ওরা তো আমাদের লোক, এখন ওদের কিভাবে কি করে বাঁচাবো? আপাতত ওদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা বলি। তার জনগণ কি তা মানবে? যদি না মানে তাহলে বাকিটা পরে দেখা যাবে। সেটা কি রকম? যদি সবাই ফাঁসি দিতে বলে তাহলে ফাঁসি দিব, তবে ওদের জেলের থেকেই আমরা বিদেশে পাঠিয়ে দেব, যেন ওরা দেশে আর না আসে। কিন্তু সবাই তো বিদেশে থাকতেও পারবে না। শিক্ষক, ডাক্তার, ওদের 2 জনকেই ফাঁসি দিয়ে দেব। বাকিরা ভালোই টাকা কামিয়েছে, ওদের আমরা বিদেশে পাঠিয়ে দেব। ঠিক আছে, ব্যবস্থা করো তাহলে। 7 দিন পরে ওদের রায় হয়। ফাঁসি চাই সবাই, সেজন্য আবারও ওদের আদালতে তোলা হয়। আর ফাঁসি দেওয়া হয় ওই 2 জনকে, কিন্তু বাকি 3 জনকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে যাক স্যার, এই দিকটা সামলানো গেল। অনেক কষ্ট হয়ে গিয়েছে ব্যাপারটা সামলাতে। আমি তো চিন্তায় আছি অন্য কিছু নিয়ে। কোন বিষয়? আকাশ যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে কি হবে সেটাই তো আমি ভাবছি। ওকে কোনো কিছু জানাতে দিও না। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে এখন যাও। আর জি স্যার, যাচ্ছি। কি একটা কথা। কি কথা স্যার, বলুন। যদি ও জেনে যায় তখন? তখন ওকে আমি একটা কিছু বলে ম্যানেজ করে নেব। যদি না পারে? না স্যার, তা হবে না, ও আমার কথা মানবে। ঠিক আছে, যাও তাহলে। চলে আসে ওখান থেকে। বর্তমানে ওদের 3 জনকে যে ফাঁসি না দিয়ে ছেড়ে দিয়েছে, এর জন্যই ওদের চরম একটা মূল্য দিতে হবে, যা আপনারা এই পর্বেই জানতে পারবেন কয়েকটা দিন পরে। আকাশ, চলো আমরা বিয়ে করে ফেলি। আর 1টা মাস তুমি অপেক্ষা করো।
সত্যি বলছো তো? হ্যাঁ, এরপর বিয়ে করে নিব। এর ভিতরে দেখি তোমার বাবার মত পাল্টানো যায় কিনা। ঠিক আছে, তাহলে অপেক্ষা করে দেখি। 10 দিন পরে হঠাৎ করে আকাশের কাছে একটা ভিডিও আসে, যে ভিডিওর মধ্যে ওদের 3 জনকে দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? ওদের তো ফাঁসি দেওয়া হয়েছিল। এটা কি বর্তমানের ভিডিও নাকি আরও আগের ভিডিও? কিছুই তো বুঝতে পারছি না। ভাই, এটা 3 দিন আগের ভিডিও। তুমি শিওর তো? জি ভাই, আমি 100% শিওর এই ব্যাপারে। ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। ভিডিও ডাউনলোড করে নিয়ে আসে আব্বাসের কাছে। এটা কি? এই ভিডিওটা ভালো করে দেখুন। এদের তো ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে ওরা বিদেশে গেল কি করে? আরে এটা হয়তো আগের ভিডিও। 3 দিন আগেই ফুটবল খেলা হয়েছিল, ওখানে লাইভ খেলার ওদের দেখানো হয়েছে। কি বলো? তা সম্ভব কি করে? সত্যি কথাটা কি বলবেন আমাকে? যখন এত করে জানতেই চাও তখন শোনো। কি হয়েছে না হয়েছে সবটা বলতে থাকে। পুরো ঘটনা আকাশ আগে রেকর্ড করে নেয়, সবটা করা হয়ে এলে। এবার তো বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, একদম ভালোভাবেই বুঝতে পেরেছি। 250 জন এমপি মন্ত্রী চুক্তি করে ওদের 3 জনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। বাহ, কত সুন্দর কাহিনী। কাল কিছু লোক দিতে পারবে, একদম গরিব দেখে? গরিব দেখে কেন? ওদের আমি দেশের বাইরে পাঠাবো। কোন কাজে পাঠাবেন? ওদের দিয়ে কাজ তো করবো না, আসলে ওদের দিয়ে কিছু টাকা আমরা পাচার করাবো। সেটা কিভাবে? ওদের দিয়ে কোনো একটা খেলা পরিচালনা করার কথা বলে ওদের যে বিমানে দিব সেটাতে করে টাকা পাচার করব আমরা। বাহ 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 বাহ, আপনারাই হলেন দেশের আসল এমপি মন্ত্রী। দেশের সাথে এত বড় একটা প্রতারণা আপনারা করতে পারবেন? কেন পারবো না? তাছাড়া তুমি কিন্তু এইসব কথা আবার কাউকে বলো না, ঠিক আছে? আমার কি মাথায় সমস্যা নাকি আমি কাউকে বলতে যাব? তবে আমি কোনো লোক দিতে পারবো না। ঠিক আছে, আমি অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেব। চলে আসে ওখান থেকে। এবার আকাশ ও টিমের সাথে নিয়ে আলোচনা করতে থাকে কি করা। ভাই, এখন কি করবেন? আমি তো ভেবেছিলাম আব্বাস অনেক ভালো মানুষ, কিন্তু এখন দেখি পুরো সরকারি এটার সাথে জড়িত। তাহলে এখন কি করবেন? পুরো ব্যাপারটা জনগণের সামনে নিয়ে আসবেন? সামনে এনে কোনো কাজ হবে না, জনগণ তাদের কোনো ক্ষতি করতে পারবেও না। তাহলে এখন উপায় কি? মেরে ফেলবো আমি। কাদের মারবেন? যতজন সরকারি লোক আছে ততজনকে। কিন্তু সেটা কিভাবে করবেন? আমার কাছে প্ল্যান আছে। তার প্ল্যান অনুযায়ী সরকারি প্রতিটা লোকের চেয়ারের নিচে বোমা ফিট করে। মোটামুটি যারা যারা দেশের শত্রু তাদের সবারই চেয়ারের নিচেই বোমা রাখা হয়। পরের দিন সবাই আসে সংসদে। কিছুক্ষণ সংসদ চলার পরে একটা ধামাকা হয়, যার কারণে 200 জন এমপি ওখানে মারা যায়। এই ঘটনার সবগুলো চ্যানেলে দেখাতে থাকে। কেউ কেউ তো অন্য দেশকে এর জন্য দায়ী করতে থাকে। কিছুদিন পরে সবাই তো বিরোধী দলের লোকদের দোষ দিচ্ছে। এবার এই অডিওগুলো সব চ্যানেলে পাঠানোর ব্যবস্থা করো। তাহলে তো সবাই জেনে যাবে এর পিছনে যে আপনার হাত আছে। জানলে জানুক, তাও আমি চাই না আমার কারণে নিরপরাধ কোনো মানুষ দেশের লোকেদের কথা শুনুক। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করছি। পরের দিন সমস্ত চ্যানেলে এই রেকর্ডগুলো শোনাতে থাকে। তারপর আকাশ একটি ভিডিও বার্তাও সবার জন্য ছেড়ে দেয়। সেটা আপনাদের না জানলেও চলবে পুরো ঘটনা দেখার পরে। দেশের অবস্থা পুরো ভয়ানক। সেনা দিয়ে আকাশকে গ্রেপ্তার করানো হয়, কেননা পুলিশ অনেকবার ব্যর্থ হয়, কেননা আকাশের লোকেদের কারণে ওকে নিয়ে যেতে পারেনি। পরের দিন ইরা আসে থানায় দেখা করার জন্য। তবে থানায় পুলিশের পাশাপাশি সেনাও ছিল নিরাপত্তার জন্য। কি দরকার ছিল এতগুলো লোকের জীবন নেওয়ার? এই ছাড়া কি করব বলো? এরা তো দেশের লোকেদের মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে আস্তে আস্তে। তার জন্য তো আইন আছে। এই দেশের আইন অন্ধ। তবে চিন্তা করো না, হয়তো বাঁচবো, নয়তো মারা যাব। তুমি মারা গেলে আমার কি হবে? ভরসা রাখো, একটা ব্যবস্থা হবেই। পরের দিন কোর্টে তোলা হয়। তখন আকাশের ফাঁসি দেওয়ার কথা হয়। আমার কিছু কথা বলার আছে। কি কথা বলো? আমি 200 জন লোককে মেরেছি বলে আমাকে ফাঁসির আদেশ দিলেন, কিন্তু এই 200 জন লোক যে 20 কোটি মানুষকে ভিতর থেকে মেরে ফেলেছে, তার কি হবে? তোমার কাছে যখন প্রমাণ ছিল তখন তুমি কেস করতে। আমার চাচাতো বোনকে ধর্ষণ করে মেরে ফেলেছিল,
সাক্ষী থাকার পরেও ওদের কোনো সাজা হয়নি, কারণ ওরা মন্ত্রীর ছেলে ছিল বলে। যেখানে মন্ত্রীর ছেলেকে শাস্তি দেয় না, সেখানে মন্ত্রীদের শাস্তি দিবে কে বলুন? আমাদের দেশের ক্ষমতা ব্যবহার করে যে যা পারছেই করে বেঁচে যাচ্ছে। তোমার কথাও ঠিক, কিন্তু দুষ্ট তুমিও করেছো। যদি এই দেশে সব অপরাধের বিচার হতো, তাহলে আমাকে আর এই কাজ করতে হতো না। আইনের কোনো ভরসা নেই বলেই মানুষ বিচার চায় না। আজকে আমার কারণে বেঁচে আছে 20 কোটি মানুষ, নয়তো দারিদ্র্যের নিচে পড়ে কোটি কোটি মানুষই আত্মহত্যা করত। আমি তাদের সেখান থেকে বাঁচিয়েছি। এখন তুমি কি চাও? আমি চাই আমার রায় দিবে জনগণ, যেখানে ভোট থাকবে হ্যাঁ অথবা না। যদি জনগণ আমার ফাঁসি চায়, তাহলে আমি তো মেনে নিব। যদি তারা আমার মুক্তি চায়, তাহলে বর্তমান সরকারকে তা মেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে একদিনের মধ্যে একটা ভোট হয়ে যাক। যেহেতু তুমি জনগণের কথা চিন্তা করো, কাজটা করেছো, সেহেতু জনগণের উপরেই তোমার বিচারের হাত তুলে দিলাম। একদিন ভোট হয়, ওই ভোটে আকাশেরই জয় হয় আর ওকে সরকার ছেড়ে দিতে বাধ্য হয়। চলে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। ওখানে কোটি মানুষের মাঝে কথা বলতে থাকে। এখন থেকে আপনারা আইনের কাছে আগে বিচার দিবেন। যদি তারা বিচার না করে, তাহলে আপনারা নিজেরাই বিচার করবেন। কারণ ক্ষমতার জোরে আজ থেকে কেউ কোনো অপরাধ করে পার পেয়ে যাবে না, তা আর হবে না। এবার সে যেই হোক না কেন, অপরাধীর বিচার হতেই হবে। এরপর কয়েকটা দিন রাজনৈতিক মাঠ থাকে অনেক গরম। কয়েকটা দিন পরে রফিক চৌধুরী ও নিজের ভুল বুঝতে পারে, সেজন্য আকাশকে ডেকে পাঠায়। আমাকে মাফ করে দিও। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। ওকে সুখে রেখো। শেষমেশ তোমাকে আমি পেয়েছি, তাহলে এই জন্য আমি অনেক অনেক বেশি খুশি। আমিও অনেক খুশি। নিজের চাচাতো বোনের মৃত্যুর সাথে সাথে দেশের মানুষকে যারা মৃত্যুর মুখে নিয়ে যেতে চেয়েছিল, তাদের মেরে পুরো জাতির হয়ে প্রতিশোধ নিলাম।